যদি এদিকে একটু খেয়াল করলে আমরা দেখবো যখন কলামটা ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং হয়, ইন্ডিভিজুয়াল কলাম আইসোলেটেড ফুটিং বলে, একটা কলামের জন্য একটা ফুটিং যখন হবে, এটার ডিটেইলিংটা কি হবে? এটা অবশ্যই আমরা যেহেতু ফাইল ক্যাপ পারছি এটাও পারবেন। দেখেন এখানে একটা কলামের জন্য একটা ফুটিং যদি হয়, এটা হচ্ছে কি শ্যালো ফাউন্ডেশন হইলে, তাই না? এখানে ডিপ ফাউন্ডেশন হইলে তখন আপনার যে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা হচ্ছে সেকশনটা যদি একটু খেয়াল করেন, আমরা যে পাইল ক্যাপ করছি, পাইল ক্যাপের ক্ষেত্রে কয় লেয়ারে করছিলাম? দুইটা লেয়ারের রড, তাই না? এখানে কয় লেয়ারের রড? অনলি একটা লেয়ার। একটা লেয়ারে ওখানে দুইটা করতে হলে আপনি এখানে একটা করতে পারার কথা, তাই না? সেম কি করবেন, ওই যে পাইল ক্যাপ পাইলের ফুটিং এর যে প্ল্যান ভিউ থাকবে, প্ল্যান ভিউ থাকবে, এখানে কলাম দিব, এখান থেকে রেফারেন্স নিয়ে আমরা এই জায়গাটা আঁকবো কতটুকু ডেপথ, এরপরে এখান থেকে কি সিসি থাকলে সিসির জন্য অফসেট করে সেম প্রসেস ফলো করতে হবে, তাই না? এখানে আমাদের রডটা আঁকবো, এরপরে এখানে সেকশনের জন্য এটা আঁকবো, এরপরে অ্যারে ইউজ করবো। কোন অ্যারে ইউজ করছিলাম? এখানে রেক্টেঙ্গুলার অ্যারে ইউজ করছিলাম, এগুলাকে ইউজ করতে, তাই না? এই এখানে ঠিক সেম কলাম গ্রেড বিমের দেখেন দুইটা লেভেল, একটা হচ্ছে জিএল পর্যন্ত, আরেকটা হচ্ছে উপরের কলামটা। তাহলে এখানের মধ্যে আবার আমরা এটাও দেখাইছিলাম, তাই না? কিভাবে দেখাইছিলাম? এটা তো দেখাইছিলাম না, এটা দেখাইনি এখনো, নাকি? আমরা কিভাবে স্টিরাপটা দেখাবো এখানে টাইবার আছে না, টাইবারটা দেখায়নি নাকি? হ্যাঁ, এটাও খুব সিম্পল, একটু দেখাই দিই। তাহলে সাপোজ এখানে আমাদের যে টাইগুলা হবে, এই টাইটা কিভাবে দেখাবো? এই ড্রয়িংটাতেই যদি খেয়াল করেন একই, আমাদের এই যে স্ট্রাকচারাল ড্রয়িং এর এখানেও যদি আমরা খেয়াল করি, ড্রয়িংটা কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স কিছু নেই। তাহলে পাইল ক্যাপের মধ্যে হচ্ছে কয় লেয়ারে রড ইউজ করছি? দুই লেয়ারে। কম্বাইন ফুটিং এও কিন্তু কয় লেয়ারে? দুই লেয়ারে থাকবে। কম্বাইন ফুটিং ও দেখবেন ডাবল লেয়ারে থাকবে। কম্বাইন ফুটিং এর থিওরিটা একটু আলাদা আছে, ঠিক আছে? সেজন্য আমি এটাকে একটু করে রাখলাম, ঠিক আছে? আগে আপনাদের আমি এটার আরো ডিটেইল ভিউ দেখাবো, এটার আরো ডিটেইল ভিউ দেখাবো আর কি পরে। আমরা আজকে সিমিলারিটিসটা দেখি একটু। এটার মধ্যে তাহলে ডিফারেন্সটা হচ্ছে, এটাতে আমরা দুই লেয়ারে করি, ওখানে জাস্ট এই উপরের লেয়ারটা থাকবে না, তাই না? নিচে পাইলগুলা থাকবে না, নিচের পাইলগুলা থাকবে না, উপরের পুরো অংশটা কি সেম না? এই অংশটা বাদ যাচ্ছে আর পাইলগুলা বাদ যাচ্ছে। তাহলে দেখবেন এইটার সাথে আমাদের এইটা হুবহু কি মিল, কোনো ডিফারেন্স নেই। তাহলে এখানে আমরা যে কিভাবে স্টিরাপের যে লাইনগুলা সেটা কিভাবে দিব, লাইন কমান্ড নেবেন। আমি যদি এখান থেকে সাপোজ প্রথম স্টিরাপ, প্রথম টাইটা কোথায় বসাতে হয়? প্রথম টাই অথবা প্রথম স্টিরাপ s/2 দূরে, এটা হচ্ছে আমরা এস্টিমেটে পড়ছি যে যেখান থেকে শুরু করতে হয় সেখান থেকে s/2 দূরে বসায়, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যে সেটাই কি করে মেইনটেইন করে সেটা না, তাই না? মানে আমরা এখানে আমি একদম নিচে থেকে বসাই দিলেও কোনো ইস্যু না এখানে, কিন্তু যেটা বলে কি s/2 থেকে যাতে বেশি দূরে না যায়, ওটা হচ্ছে কি মিনিমাম কথাবার্তা। মানে প্রথম স্টেপটা আমার সাপোজ এখানে কলামটাই যে ব্যান্ড হইলো এখানে, ঠিক আছে? তাহলে আমি একদম নিচে বসাইলেও সমস্যা নাই, কিন্তু একদম নিচে বসাইলে কি হচ্ছে, এখানে হয়তো জায়গাটা একটু কম থাকতেছে, হয়তো কি কংক্রিট ডুবতে একটু কি হয়, আপনি এখানে যেটা জেনারেল কথা বলে যে প্রথম টাই অথবা প্রথম স্টিরাপটা যেখানে বসানো শুরু করবেন তার থেকে কোত্থেকে s/2 দূরে বসাতে। s মানে কি? এসটা কি? হ্যাঁ, স্পেসিং, একটা থেকে একটা স্পেসিংটা কত? যেমন এখানে বলছে একটা থেকে একটা স্পেসিং কত? টাইয়ের স্পেসিং 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এখানে এখানে কিন্তু দেখেন আমাদের যদিও নিচে দেখানো হয় না, তাই না? আমাদেরকে দেশে কিন্তু কি করে, এখানেও যেহেতু অনেক জায়গা আছে এখানেও কি করে টাই বাঁধা শুরু করতে হবে। এখানে যদি এটাতে দেখানো নাই, তাই না? টাই এখানে বাঁধে, এই যে টাই, তাই না? যে প্রথম এই যে কলামের টাইর বারটা, এই প্রথম টাই বারটা যে বসবে এটা কি হতে পারবে না, s/2 থেকে বেশি দূরে যেতে হবে না, এর আগে বসতে হবে, ঠিক আছে? তো সেজন্য আমরা এটাকে s/2 বলি আর কি। তাহলে এখানে জাস্ট লাইন ড্র করে দিবেন। এটা যদি আমি অর্থমোড এখান থেকে যদি উপরের দিকে আসে ট্র্যাক করি, তাহলে স্পেসিং কত ছিল? এখানে মনে হয় আমাদের এখানে মনে হয় 4, এখানে এই কলামের ক্ষেত্রে 4 ছিল, মানে প্যাডেস্টালে নিচের দিকে হচ্ছে 4। এটা কোনটা করছিলাম আমরা এখানে, এটা একটু বোঝা যায় বা ডিটেইলিংটা যদি ড্রয়িংটা বুঝেন তাহলে ডিটেইলিং করতে খুব ইজি হয়। এই যে এটা বোঝানো হয়েছিল, হ্যাঁ? এটা কলামের লং সেকশনটা, এটাতে একটু পরে আসি। তাহলে আমরা কলামের ক্ষেত্রে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ভিলো গ্রাউন্ড লেভেল, একটা হচ্ছে কি ভিলো গ্রাউন্ড লেভেল। এই যে ভিলো গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? তাহলে ভিলো গ্রাউন্ড লেভেলে আপনার টাই স্পেসিং আর গ্রাউন্ড ফ্লোর এর উপরের কলামগুলোর টাই স্পেসিং এর মধ্যে কিছু ডিফারেন্স আছে।
বিলো গ্রাউন্ড লেভেল যদি খেয়াল করি আমরা, এটাতে যদি খেয়াল করি দেখবেন আমার ড্রয়িংটাতে এখানে কত দেয়া আছে, 10 mm ডায়া 4 ইঞ্চি, অনলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর উপরে গিয়ে কি লেখা আছে, 10 mm ডায়া এট দ্য রেট 464 ইঞ্চি। তিনটা ভ্যালু লিখছে, কেন লিখছে বলেন তো? কোন তিনটা সেকশন? এই যে আমরা এই লং সেকশনে যেটা বলছি, লং সেকশন যেটা দেখানো হচ্ছে যে এটা, এই লং সেকশন সাধারণত উপরে গিয়ে, এটা কোথায়, গ্রাউন্ড ফ্লোরের উপরে গিয়ে, নিচেরটা তো একটাই পেডেস্টাল বা আমরা শর্ট কলাম যেটা বলছি, এখানে কি করে, এই কলামের ক্ষেত্রে এই কলামের যে ফ্রি হাইটটা আছে, ফ্রি হাইটটাকে কয় ভাগে ভাগ করে, তিনটার ভাগে ভাগ করে। কত করে? এটা কত দূরত্ব, l/4, এটা l/4, তাহলে মাঝখানেরটা কত, l/2, তাই না? এই যে ডিজাইন অনুযায়ী যেটা আসে আর কি, ডিজাইন যেহেতু বেন্ডিং মোমেন্টের মান আস্তে আস্তে এখানে কমে, শেয়ারের মান কমতে থাকে, তাহলে এখানে টায়ার স্পেসিংটা যে প্রথম উপরে l/4, এখানে l/4 এ 4 আর মাঝখানেরটাতে কত, এখানে 7, এইটাতে 7 ইউজ করছে, তাই না? এই প্রত্যেকটা কলামে তো এক নাও হতে পারে, 7 বুঝাইছে। ওকে, তাহলে এই যে 4 6 4 মানে প্রথমটা 4, তারপরটা 6, তারপরটা কি 4, ঠিক আছে? এইটার ক্ষেত্রে আবার যারা এখন যেহেতু আপনারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছেন, এই যে 7, এটার ব্যাপারেও আবার কিছু জায়গায় কম দিতে হয়। কেন কম দিতে হয় বলেন তো? মিনিমাম 4 ইঞ্চির বেশি দেওয়া যাবে না এই মাঝখানের জোনেও। কোন ক্ষেত্রে? যদি কলামগুলা, অবশ্যই আমাদের এটা হচ্ছে কলামের ল্যাপিং জোন, তাই না? কলামের ল্যাপিং জোনটাই হচ্ছে কোনটা, মাঝখানের জোনটা। তাহলে আপনাকে সাধারণত আমাদের প্রত্যেক ফ্লোরে কলামের ল্যাপিং গুলা দিতে হয়। তাহলে যেখানে ল্যাপিং করবে সেখানে এসিআই বা বিএনবিসি বলছে টায়ার স্পেসিং কতর বেশি হতে পারবে না, 4 এর বেশি হতে পারবে না। সেজন্য এখানে ডিজাইন অনুযায়ী 7 থাকলে ওখানে যে অংশটা ল্যাপিং থাকবে সেখানে কত দিতে হবে, স্পেসিং 4 এর বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? ওটা কিন্তু কোথায় লেখা থাকবে না, এখানে লেখা থাকবে না, এটা হয়তো উপরে কোথাও লেখা থাকতে পারে, জেনারেল নোটে লেখা থাকে, ঠিক আছে? তো এই যে আমি এখানে ধরলাম আমার প্যাডেস্টাল পর্যন্ত 4 ইঞ্চি আছে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমি এখান থেকে এই পয়েন্ট থেকে একটু উপরের দিকে মাউসটা নিয়ে আসলাম, যেহেতু 4 ইঞ্চি, তাহলে এখানে 2 লিখলাম, ট্র্যাক করছে আর কি, তাই না? ওই পয়েন্ট থেকে ট্র্যাক করে 2 ইঞ্চি উপর আসছি, এরপর লাইনটা আঁকলাম এখানে স্ট্রেট পারপেন্ডিকুলার। তাহলে একটা লাইনকে যদি আমি এখানে একাধিক করতে চাই, কোন কমান্ড ইউজ করতে হবে? অ্যারে, মানে একটা লাইন আছে, তাহলে এখানে আমাকে 4 ইঞ্চি পর পর অনেকগুলা লাইন দিতে হবে। কয়টা দিতে হবে সেটা জানি না, তাই না? যে কয়টা দিতে হবে সেটা জানলে কোন কমান্ড ইউজ করতে বলছিলাম, কপির অ্যারে। আর যখন আমাদের নাম্বার অফ আইটেম জানা থাকবে না, কিন্তু কি জানা থাকবে, স্পেসিং জানা থাকবে, তখন ইউজ করবো কি, রেক্টেঙ্গুলার অ্যারে, ঠিক আছে? রেক্টেঙ্গুলার অ্যারে। তাহলে এখানে যে লাইনটা একটাকে কোন কমান্ড ইউজ করবেন, আর লিখে এন্টার করবেন, এই অবজেক্টটা সিলেক্ট করবেন, এন্টার করবেন, রেক্টেঙ্গুলার অ্যারে। তাহলে রেক্টেঙ্গুলার অ্যারেতে কি দিতে হয়, কলাম এবং রো। ভার্টিক্যালি হচ্ছে ওয়াই ডিরেকশন হচ্ছে কলাম, আর এক্স ডিরেকশন হচ্ছে কি, রো। তাহলে আমার এখানে কলাম কয়টা হবে, কলাম কয়টা হবে, একটা। এই যে ভার্টিক্যালি, শুধুমাত্র ভার্টিক্যালি তো লাইনগুলা এভাবে থাকবে, এভাবে থাকবে একটা। তাহলে কলাম কয়টা ক্ষেত্রে, একটা। যেমন এই ক্ষেত্রে আমরা বলছিলাম রো একটা, এই যে পাশাপাশি গেছিল, তাই না? এখানে কলাম ছিল অনেকগুলো, কিন্তু রো ছিল একটা। আর এটার ক্ষেত্রে কলাম একটা, রো কি অনেক থাকবে। তাহলে কলাম এক করে দিব ফার্স্টে। ওকে, এরপর রোর ক্ষেত্রে আমরা কয়টা সেটা জানি না, কি জানি, স্পেসিংটা জানি, তাই না? স্পেসিংটা জানি বিটুইন। তাহলে এখানে কয় ইঞ্চি পর পর, 4 ইঞ্চি পর পর ছিল আমার টাইপ প্যাডেস্টালে 4 ইঞ্চি। 4 লিখে এন্টার করুন। সেম কমান্ড ইউজ করতেছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে কোনটা কলাম কোনটা রো, এটা বুঝতে হবে। এরপর কি করব, এরপরে যে গ্রিপ পয়েন্টটা ধরে উপরের দিকে টেনে নিয়ে আসবেন। আমার যদি এটা হচ্ছে প্যাডেস্টাল পর্যন্ত, তাই না? আমার সাধারণত কলামের ক্ষেত্রেও 4 ইঞ্চি ছিল, তাই না? উপরের অংশটাতে কি 4 ইঞ্চি পর পর, তাহলে এখানেও 4 ইঞ্চি উপরের, ওই যে l/4 যেহেতু বলছি, তাহলে এই অংশটা এটা আমরা 1.5 ফিট পর্যন্ত দিয়েছিলাম, l/4 এর মধ্যে পড়তেছে, তাহলে এটাও 4 ইঞ্চি পর্যন্ত আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এটা একটা প্রসেস আর কি, এখানে দেখাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা আছে সবার, অনলি একটা 4, তাহলে ওখানে চেঞ্জ হয় না, ওখানে হচ্ছে ওটা পুরাটাই হচ্ছে শর্ট কলাম বা প্যাডেস্টাল। ওই যে আপনি l/4 l/2 এগুলো আসবে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে, ফ্লোর গুলাতে। এই যে এটা পারলে আমরা পাইলেট লিখে যাবো আর কি। আমি জাস্ট এটা লাইন কমান্ড নিয়ে এখানে যে কোনো একটা পয়েন্ট থেকে, আমি লাস্টেরটা থেকে এই পয়েন্ট থেকে উপরের দিকে মাউসটাকে ট্র্যাক করছি। ট্র্যাকিং কখন কাজ করবে, কোন মুড অন থাকলে, হ্যাঁ, কি পোলার ট্র্যাকিং। পোলার মানে হচ্ছে অ্যাঙ্গেলকে ট্র্যাক করা। এই যে এটা এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং,
অবজেক্ট স্ন্যাপ, এই যে এখান থেকে গিয়ে আমি উপরের দিকে আসতেছি, তার মানে কি এটাকে ওই পয়েন্টটাকে এই পয়েন্টের সাপেক্ষে, যেমন এদিকে আসলে যে ট্র্যাকিং আসতেছে, উপরের দিকে গেলেও ট্র্যাকিং লাইনটা আসবে, যে এক্সটেনশন পারপেন্ডিকুলার যেটা হোক, গ্রিন লাইনটা আসতে হবে। আর পোলার ট্র্যাকিং মানে তো হচ্ছে অ্যাঙ্গেলকে ট্র্যাক করা, আর এই ট্র্যাকিং মানে হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং মানে কোন একটা পয়েন্টকে যে কোনো দিকে কি স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যালি ট্র্যাক করা, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টে থেকে এসে উপরের দিকে আমি জাস্ট s/2 বলছি, আমি যদি এখানে আঁকতাম এটা কোনো ইস্যু না, তাই একটু উপরের দিকে আঁকছি, 2 ইঞ্চি 2 লিখে এন্টার করলে ওই পয়েন্টটা পাইছিলাম, তাই না। এরপর সোজা পারপেন্ডিকুলার এসে এখানে ক্লিক করছিলাম, ওকে। এরপর অ্যারে করছিলাম, অ্যারে কমান্ডের শর্টকাট আর লিখে এন্টার করতে বলছিলাম, অবজেক্ট সিলেক্ট করে এন্টার করবেন, রেক্টেঙ্গুলারে ক্লিক করবেন, এখানে কলাম আসতেছে 4টা, কলাম করতে হবে 1 লিখে এন্টার করলাম। এরপরে এখানে এক্স হচ্ছে স্পেসিং হচ্ছে 4, তাহলে রোর স্পেসিং করবেন, বিটুইনে এসে 4 করবেন, 4 লিখে এন্টার করবেন। এরপর গ্রিপ পয়েন্ট কোনটা ধরতে হবে, উপরেরটা, মাঝখানেরটা না, উপরেরটা। মাঝখানেরটা ধরলে স্পেসিং এ যেটা বেড়ে যাবে, আর উপরেরটা ধরলে নাম্বার অফ আইটেম বাড়বে টোটাল। দেখেন এই যে এখানে আসলে এখানে হচ্ছে রো, আর এখানে দেখাবে স্পেসিং 4 ইঞ্চিটা, ঠিক আছে। তাহলে এটা বুঝতে হবে যে উপরেরটা হচ্ছে নাম্বার আইটেম। এটাতে ক্লিক করে যতটুকু পর্যন্ত আমি যদি অর্থমোড অন রাখি একদম সোজা উপরের দিকে এসে এখানে ক্লিক করবেন, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি, এরপরে যদি আমরা দেখি নিচের দিকে আমাদের পাইলগুলো আছে, তাই না। আমাদের নিচে পাইল আছে, এই যে পাইল। তাহলে এখন আমরা পাইলটা কিভাবে আঁকবো সেটা একটু দেখি। দেন এখানে আমি এই যে একটা, আমি গত ক্লাস আপনাদেরকে বুঝাইছিলাম কিনা যে পাইলটা কয়টা কাটা পড়বে সেটার ব্যাপারে কোনো কিছু বলা হয় না নাকি। আচ্ছা একটু দেখি, আমার এটা একটা প্রফেশনাল ব্যাখ্যাতে যাই আর কি, তারপরে আমরা ড্রয়িংটা করি। সবাই একটু খেয়াল করেন, আমি আজকে এটার উপরে থাকবো, সেজন্য এক্সট্রা কোনো কিছু করবো না, যেন একটু ডিটেলসে বোঝা যায় পাইলের জিটারিংটা কিভাবে করবেন। নরমালি আমাদের যখন আমরা ফাইল ক্যাপের ডিটেইলিংটা করি, আপনাকে বুঝতে হবে যে আপনি সেকশনটা কোথায় কাট করছেন, ঠিক আছে। কোন জায়গায় সেকশন কাট করছেন সেটার উপর নির্ভর করে কে কে কাটা পড়তেছে সেটাকে কাটা দেখাবে। যেমন আমি আমার ড্রয়িংটাতে অলরেডি কাকে কাকে কাটা দেখাইছি, কলামটাকে কাটা পড়ছে সেটা দেখাইছি, ফাইল ক্যাপটা কাটা পড়ছে, রডগুলো কাটা না পড়লে তো রড দেখা যাবে না। কাটা পড়া মানে কি, সেকশন বরাবর যখন কাট করব কে কে কাটা পড়তেছে সে তার মধ্যে কাটাটা দেখা যাবে, আর যে কাটা পড়বে না তাকে কি দেখা যাবে, সলিড দেখা যাবে, তাই না। তাহলে এই যে আমি পাইল ক্যাপটা বলছি, এটা এখানে কয়টা পাইল, এই যে মাঝখানে একটা আছে আমার এটাতে। তাহলে এখন আমি সেকশন কাট করছি, আমার কলামটা কাটা করছে না, তাহলে সেকশনটা অবশ্যই কোথায়, এখানে এ বরাবরই কাট করছি, তাই না। এবং কোন দিকে দেখবো এটার এরো দেখাইতে হবে, ঠিক আছে। দেন এখানে একটা সেকশন দেয়া আছে এটাতে, আমাদের এই সেকশনে দেখছেন এখানে একটা বরাবর কি বরাবর কাট করছে, একটু বুঝেন, এগুলা ডিটেইলিং করতে গিয়ে জন্য বুঝতে হবে। আমি এই বরাবর যখন কাট করছি, তাহলে কলাম কে কে কাটা পড়ছে, কলামটাও কাটা পড়ছে, 3টা পাইলও কাটা পড়বে, পাইল ক্যাপটাও কাটা পড়বে, তাই না। তাহলে আমার, এবং এই যে ভিউ এদিকে অ্যারো দেখাইছে, অ্যারো দেখানো মানে কি, আপনি কাটার পরে কোন দিক থেকে দেখতেছেন, ঠিক আছে। সেকশন আমি কাট করছি, যেমন এই রুমটাকে যদি আমি মাঝখান বরাবর কাট করি, তো একজন ওইদিকে তাকায় এদিকে দেখতেছেন, কি দেখবেন, একটা ওয়াল দেখবেন। কিন্তু একজন মাঝখানে কেটে এদিক থেকে দেখতেছেন, তাহলে কি দেখবেন, দরজাও দেখবেন, তাই না। তাহলে একটা হচ্ছে সেকশন কাট করবেন কোথায়, আর একটা হচ্ছে সেকশন কাট করে কোন দিক থেকে দেখতেছেন, এই দুইটা ইনফরমেশন দিতে হবে। যেটা এখানে হয়তো কি আমাদের এটাতে কি এটা ছিল না, হ্যাঁ এখানে দেখ, এখানে কোনো সেকশন কাট করা নাই, এটা কোনো সেকশন কাট করে, এখানে কোনো সেকশন কাট করে দেখানো হয়নি, তাই না। তাহলে অবশ্যই যখন কোনো একটা সেকশন দেখাবেন, সেটা কোন বরাবর কাট করছেন সেটা সেকশন ডিটেইল দিতে হবে, ঠিক আছে। এবং এখানে যে সেকশনটা দেখাইছি এটা কোন সেকশনের সে নামকরণটাও করতে হবে। যেমন দেখেন আমরা এখানে ডি বরাবর দিচ্ছি, তার উপরে লিখছে কি সেকশন ডিডি, এটা হচ্ছে প্রফেশনাল ড্রয়িং এর একটা অপশন আর কি, ঠিক আছে। তো ফাইল ক্যাপ কোনটা, এগুলো তো আছে, এখানে সেকশনটা কাট করে দেখাইতে হবে প্ল্যানে, এবং কোন দিক থেকে দেখতেছেন এটা দেখতে হবে, ওকে। আচ্ছা, আমরা যে ড্রয়িংটা করতেছি
এখন আমি যদি বলি আমার সেকশনটা হচ্ছে এখানে, ঠিক আছে, সেকশন কাট করছি কোথায়, মাঝ বরাবর। ওকে, সবাই খেয়াল করেন। ক্লাস আপনার যখন প্রফেশনালি ডিটেইলিং করবেন, সেকশনটা কোথায় কাট করবেন সেটা দেখাতে হবে, এবং সেকশন কোথায় কাট করছেন সেই অনুযায়ী কি করতে হবে, ডিটেইলিং করতে হবে। তাহলে আমি বলছি কি আমার সেকশনটাই বরাবর কাট করছি, তাহলে কাটা পড়ছে কে কে, ফাইল ক্যাপ কাটা পড়ছে, মাঝখানে একটা ফাইল কাটা পড়ছে, আর কলাম কাটা পড়ছে। আর এই কলামগুলা কি, এই ফাইলগুলা কি কাটা পড়ছে। তাহলে আমি যদি এদিক থেকে দেখি, এদেরকে তো দেখা যাবে, মাটি ছাড়া দেখা যাবে, কিন্তু কাটা দেখা যাবে না। কি দেখা যাবে, জাস্ট কলামটা লাইনটা দেখা যাবে। কিন্তু অনেক সময় দেখবেন এই যে আমরা আমাদের যে ডিটেইলিংটা করছে এখানে, সাপোজ এটাতে আমি একটু দেখাই, যেমন এটা আমি প্রফেশনাল ব্যাখ্যা দিচ্ছি যাতে প্রত্যেকটা প্রজেক্ট অনুযায়ী আপনারা পরবর্তীতে প্রবলেমগুলোতে না পড়েন। যেমন এই ডিটেইলিংটা কোনটার জন্য বলছে, প্ল্যান অফ 10 নস অফ ফাইল ক্যাপ PC10, ঠিক আছে। তাহলে PC10 কোনটা এখানে, আমি একটু দেখে আসি, আমাদের লেআউটে দেখে আসি যে PC10 কোনটা, এই যে এটা, তাই না, এটা। ওকে, তাহলে আমরা যখন এটা ডিটেইলিং করব, এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাবো। তাহলে এখানে কলামও আছে না, কলামও আছে, এগুলা সহ আপনি এখানে নিয়ে আসবেন। যেটা এখানে হয়তো কি এটা ডিটেইলিং, এটা এমন না যে ম্যান্ডেটরি, কিন্তু আপনার প্রফেশনাল ড্রয়িং করলে ওভাবে কি এটাতে ছিল, তাই না, PC10। এখানে ওরা কলামটা দেখায় নাই, তাই না, কলাম পজিশন কোথায় আছে সেটা দেখায় নাই। আরেকটা ব্যাপার দেখেন, যখন সে মাঝখান বরাবর কাট করবে, এবার আমি কাট করলাম, ঠিক আছে। এখানে মাঝখান বরাবর যখন কাট করতেছে, তাহলে ফাইল কয়টা দেখা যাওয়ার কথা, এখানে দেখা যাচ্ছে কয়টা, হ্যাঁ, এখানে 4টা দেখা যাচ্ছে। তাহলে অবশ্যই কি আছে এখানে, মানে প্রফেশনালি আপনার যেভাবে হওয়ার কথা সেভাবে নাই। আরেকটা আমি বলছিলাম কি, আমরা এটা রেফারেন্স রাখবেন সব সময়, এই যে রেফারেন্স রাখবেন, তাহলে কি হবে, সাইজটা ঠিকঠাক আসছে। তাহলে তখন আমরা কি করতাম, এখান থেকে রেফারেন্স টেনে এই ফাইলগুলা এভাবে দেখাতাম, কয়টা ফাইল আছে, 5টা ফাইল, কিন্তু একটা ফাইলও কি করে নাই, কাটা পড়ে নাই, তাই না। কাটা না পড়লে কি আমরা কাটা দেখাবো। প্রফেশনাল ব্যাখ্যা হচ্ছে সেকশন ডিটেইল করবেন, যে বরাবর সেকশন থাকবে সেই বরাবর যেটা কাটা পড়বে তাদেরকে কাটা দেখাবেন, যারা কাটা পড়বে না তাদেরকে কি দেখাবেন না, কাটা দেখানোর দরকার পড়ে না। যেমন আমার এই ড্রয়িংটাতে যদি খেয়াল করেন আপনারা, যেমন এটাতে আমি একটা বুঝে দেন, এই যে সেকশন কোন বরাবর কাট করছে, মাঝখান বরাবর, তাই না, 4টা ফাইলের জন্য। তাহলে কাটা পড়ছে কে কে, ফাইল ক্যাপ কাটা পড়ছে, কলাম কাটা পড়ছে। আর আমি দেখবো এই দিক থেকে, তাহলে যে এই দুটা ফাইল দেখা যাবে। তাহলে আমার সেকশনটা কিভাবে হবে, এইভাবে হবে, তাই না। এই যেটা দেন, আমি এই যে ফাইলগুলো নিচে তো আছে, মাটি তো আর দেখাবো না, আমার ফাইল আছে আমাদের স্ট্রাকচার। তাহলে এখানে কোনো এই দুইটা ফাইল কি পড়ে নাই, কাটা পড়ে না। আমি এভাবে দুইটা লাইন দেখাই দিলে কি এনাফ। এটা হচ্ছে মানে 100% সেকশন ডিটেইল করা। এখন অনেক সময় আমরা কাটা না পড়লেও কাটা দেখাই, কেন, কারণ এই যে আমার যে রডগুলা কতটুকু যাবে এটার একটা ইনফরমেশন যাতে দেখাইতে পারে। যেমন এটাতে একটাও কাটা পড়ে নাই, তাহলে আমি কেমনে ডিটেইলিংটা দেখাবো, মানে এই রডের ডিটেইলিংটা দেখানোর সম্ভব। এভাবে দেখা দিলে তো আমার এই ফাইল ক্যাপের রডগুলা কতটুকু উঠবে, ফাইলের রডগুলা কতটুকু উঠবে সেটা দেখানো যায় না। সেজন্য আমরা অনেক সময় কি যেটাতে একটাও কাটা পড়ে সেটাতে দেখাই দিই, ঠিক আছে। যদিও ফাইলের ইনফরমেশনটা কিন্তু আমরা ফাইল ক্যাপ থেকে পাবো না। এই ডিটেইলিংটা কিসের ডিটেইলিং, এটা হচ্ছে টোটালি ফাইল ক্যাপের ডিটেইলিং, ঠিক আছে। তাহলে এখানে ফাইলের কোনো ইনফরমেশন না থাকলেও আমার কোনো কি নাই, কোনো ইস্যু না। কেন, ফাইলের জন্য আমরা আলাদা কি করব, রিইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখাবো। তারপর এটাতে দেখেন, এটাতে সেকশন কাট করছে কোথায়, এগুলো বুঝবেন পরবর্তীতে যখন সেকশন ডিটেইলিং করবেন, তখন অনেকে ভুল ধরতে পারে যে আপনি এটা কেন এভাবে আঁকছেন, তাই না। আপনাকে যদি সেকশনটা প্রপারলি দিতে জানেন, তাহলে আপনার কি ড্রয়িং করার সক্ষমতা প্রমাণ হবে। যেমন এই সেকশনটা কাট করছে দেখেন, এই বরাবর মাঝখান দিয়ে নিয়ে জানেন, এই বরাবর কাট করছে, তাই না। সেকশন কোথায় কাট করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। যেভাবে কাট করলে আপনি প্রপার ডিটেইলিং দেখাতে পারবেন, সেভাবে আমরা সেকশনটা কি করে থাকি, কাট করে থাকি। যেমন আমার এখানে কাট করছে, কি করছে, কলামটা কাটা পড়ছে, এই দুইটা ফাইল কাটা পড়ছে, এইটা কাটা পড়ে নাই, কিন্তু আমি দেখতেছি এদিক থেকে, এই যে অ্যারোটা এদিকে দিচ্ছি, তাই না। তাহলে দেখতেছি এদিক থেকে, তাহলে এই ফাইলটা তো দেখা যাবে নাকি। তাহলে আমার এখানে ডিটেইলিং এ কিভাবে দেখবে, এই যেভাবে দেন, ওই যে ওই ফাইলটা কাটা পড়ছে, এই ফাইলটা কাটা পড়ছে, তারপর এই ফাইলটা শুধু দেখা যাবে, ঠিক আছে। আমি এটাকে এভাবে দেওয়াই হচ্ছে কি 100% প্রফেশনালি ড্রয়িং করা। আর এটা কাটা পড়া না, কাটা দেখানোর দরকার নাই, ক্লিয়ার। যেমন এটাতে
নেন এই জায়গায় সেকশন কোথায়, এই যে এখানে সেকশনে কি কি কাটা পড়ছে, ফাইল ক্যাপ তো অবশ্যই কাটা পড়বে, যে কোনো কলাম আছে আর এই কলামের নিচে একটা ফাইল আছে, তাহলে ফাইল কাটা পড়ছে কয়টা, অনলি একটা। আর দেখা যাবে কয়টা, আমি যদি এদিক থেকে দেখি, এদিক থেকে দেখি তাহলে কয়টা দেখা যাবে, এটাকে দেখা যাবে, এটা তো কাটা পড়ছে, এটার পিছনে হচ্ছে এটা, তাই না, তাহলে এটা এটা আর এটা সেম একটাই দেখা যাবে, আমি তো দেখবো এদিক থেকে, আর এটা দেখা যাবে, তাই না, তাহলে দেখা যাবে কি যে বরাবর এই সোজা বরাবর যেটা আছে সেটা মাঝখানেরটা কাটা পড়ছে, পাশের দুটা কি কাটা পড়ে নাই, তাই না। ওকে, আমি আরেকটু বড়তে আসি, দেখেন এই এই জায়গায় সেকশনটা কোথায় দেখাইছি, এই বরাবর, তাহলে কাটা পড়ছে কে কে, কলাম কাটা পড়বে আর চারটা ফাইল কাটা পড়বে, আর এগুলা কি দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে না, কারণ আমি যখন এদিক থেকে দেখবো তখন এটার বরাবর পিছনে এটা, এটার পিছনে এটা, এটার পিছনে এটা, এটার পিছনে এটা, তাই না, তাহলে আমার এখানে চারটা ফাইল কাটা পড়বে, চারটা কি দেখা যাবে কাটা, এই যে চারটা কাটা, চারটায় দেখা যাচ্ছে, চারটা কাটা দেখা যাচ্ছে, উপরে কলামটা কাটা পড়ছে। ওকে, এখন এটাতে যদি আসেন, এই যে এটাতে সেকশন কোথায় কাট করছে, এই বরাবর, তাইলে কাটা পড়ছে কে, অনলি কলাম আর ফাইল কে, কোন ফাইল কাটা পড়ছে, ফাইল দেখা যাবে কয়টা, কেন, কারণ এটা এদিক থেকেও দেখা যাবে, এটার মাঝখান দিয়ে এটা দেখা যাবে না, এটা তো পিছনে নয় সরাসরি, এটা তো মাঝখান দিয়ে আছে, তাহলে এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে, আবার পিছন দিয়ে এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে, তাহলে টোটাল কয়টা, 3 6 7টা ফাইল দেখা যাবে, তাহলে এই যে 7টা ফাইল আমার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কোনোটা কি হয় নাই, কাট করে নাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল সেকশন ডিটেইলিং। আচ্ছা, এখানে দুইটা ভাগ দেখা যাচ্ছে কেন বলেন তো, মানে এই যে এই পাশে একটা, এই পাশে একটা, গ্রেড বিম দুইটা ভাগ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে দুইটা কলাম আছে, এই যে দুইটা কলাম, ঠিক আছে, পাশাপাশি কি দুইটা কলাম আছে, সেজন্য ওখানে দুইটা ভাগ, একদম এটা হচ্ছে এই ড্রয়িংটাতে আমি রাখছি যাতে আপনাদেরকে এই ডিটেইলিংটা বুঝাতে পারি। তো এখন কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় এটাকে ইগনোর করতে পারি, এটা হচ্ছে আমি যেটা বলতেছি এটা হচ্ছে একদম 100% প্রফেশনালি, আপনি যদি ড্রয়িং দেখাতে চান যে কোথায় সেকশন কাট করছেন, সেখানে কে কে কাটা করছে তাকে কাটা দেখাবেন, যে কাটা পড়ে না তাকে কি কাটা দেখানোর দরকার নাই। এখন এই যে ড্রয়িংটা করতে গিয়ে আমরা এটাতে 3টা ফাইলের আছে, তাই না, 3টা ফাইলের একটা সেকশন, তাহলে সেকশনটা দেখাইছে কোথায়, এ বরাবর, কাটা পড়ছে কে, কলাম আর ফাইল ক্যাপ, এখানে ফাইল কোনোটাই কাটা পড়ে নাই, তাহলে কাটা যদি না পড়ে, এখন আমি এটা কোনোটাকে যদি কাটা না দেখাই, তাহলে ওই যে ডিটেইলিংটা অনেক সময় কি এরকম, এই যে আমি এটা দেখাতে পারতেছি না, ঠিক আছে, এখানে কিন্তু আমি দেখতেছি কোন দিকে, এদিকে, তাহলে এদিকে কয়টা ফাইল আছে, একটা, 3টা তো দেখার কথা না, 3টাকে দেখবো, তো এটা দেখার কথা না, তো এটা কেন দিচ্ছে, জাস্ট একটু ড্রয়িংটাকে একটু কি মানে একটু সুন্দর করার জন্য এটা বলতে পারি। এইখানকার কোনো ডিটেইলিং আমরা কিন্তু দেখাবো না, এই ফাইলের কোনো ইনফরমেশন কি এখানে লেখা আছে, হ্যাঁ, ফাইলের কোনো ইনফরমেশন এখানে লেখা থাকবেও না, কেন, ফাইলের জন্য আমরা আলাদা ডিটেইলিং করব, ঠিক আছে। তো যদি ছোট ক্ষেত্রে হয়, যেমন 3টার ক্ষেত্রে, এই যে 3টা, এখন আপনি একটাও কাটা দেখাচ্ছেন না, তাইলে দেখতে হয়তো কি ড্রয়িংটা একটু ব্যাকআপ লাগে, সেক্ষেত্রে অনেক সময় আমরা কি যদিও ডিটেইলিং এ কাটা পড়তেছে না, তারপরে এরকম কাটা দেখাই দিই, ঠিক আছে। আর যদি আপনার বেশি ফাইল কাটা থাকে, সেক্ষেত্রে বেশি ফাইল থাকলে তখন কি করবেন, যেহেতু 2টা 3টা কাটা পড়লে যেগুলো কাটা পড়বে সেগুলো কাটা দেখবেন, যেগুলো কাটা পড়বে না সেগুলো কি এভাবে এই যে আমার মতো করে লাইন টেনে দিবেন, ঠিক আছে। এটা এই এতটুকুই হচ্ছে আমাদের ডিটেইলিং এর ব্যাপার স্যাপার। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এই যে ড্রয়িং গুলাতে কিছু জিনিস কি আছে, মানে আপনার আমি এটা কেউ যদি বলে আমি এটা সেকশন এটা দেখাইছি, তাহলে আমি বলতে পারি এটা ভুল হয়েছে, তাই না, অবশ্যই বলতে পারি এটা কি ভুল হয়েছে। এখন আমি যদি এটা ডিটেইলিং করি, এখান বরাবর কাটছি, তাহলে এটা ঠিক আছে, তাই না, 2টা ফাইল কাটা পড়তেছে। ওকে, তো এখানে কিন্তু 5টা আছে, দেখা যাওয়ার কথা কিন্তু 5টা, কাটা দেখাইলেও কিন্তু 5টা দেখানোর কথা, তাই না, তাহলে 5টা এরকম দেখাইতে, যেমন এখানে এটা যদি সেকশন, এখানে একটা প্রবলেম হচ্ছে সেকশন ডিটেইলটা দেখানো হয়নি, কোন বরাবর সেকশনটা কাট করছে, যেমন এটাতে সাপোজ ধরে নিলাম আমি এটা কাট করছি আমি মাঝখান বরাবর, ঠিক আছে, তাহলে দেখা যাবে কাটা পড়বে কয়টা, 2টা, এটা কাটা পড়বে আর এটা কাটা পড়বে, আর দেখা যাবে এটা আর এটা, তাই না, তাহলে 4টা দেখা যাবে, হয়তো আমরা কি এটা আর এটা কাটা ছাড়া দেখাবো, এই দুটাকে কাটা দেখাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের রিয়ার। এখন যেমন এখানে কাট যদি আপনার সেকশনই বরাবর হয়, তাহলে কাটা পড়বে কে, একটা, আর এটাকে জাস্ট আপনি 2টা লাইন দেখাই দিলে হবে, ঠিক আছে। এটা এত বেশি না, আপনি ওইটা হচ্ছে কিন্তু প্রফেশনাল, এরকম না দেখাইয়া ওইভাবে দেখানো হচ্ছে কি আপনি অ্যাকচুয়াল সেকশনটা দেখা যায়, কিন্তু মাথায় রাখতে হবে এখানে
সেকশনটা কোথায় সেটা দেখাইতে হবে এবং সেকশনটা কোন দিক দিয়ে দেখতেছেন এই মার্কটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, তো এই আর এগুলো আঁকার সময় প্ল্যানটা রাখবেন, প্ল্যান থেকে রেফারেন্স রাখবেন। ঠিক আছে, তাহলে আপনার কখনো ইয়া হবে না আর কি। আচ্ছা, আমরা এখন এটাকে করি, আমাদের ড্রয়িং এ চলে আসি। আমরা বলছিলাম এখানে কাটা পড়ছে কে, শুধুমাত্র তাহলে এই বরাবর কাটলে কাটা পড়বে কে, একটা পাই। ঠিক আছে, তো আমরা সেটাকে কাটা দেখাতে পারি, অন্য দুইটাকে আমরা কাটা নাও দেখাতে পারি। ঠিক আছে, আমি যদি 3টা কাটা পড়ে 4টা কাটা পড়ে তখন কি করবেন সেটা দেখানোর সাথে ধরে নিলাম আমার 3টায় কাটা পড়ছে। ঠিক আছে, এটাও কাটা মানে এটাও এখানে আছে মনে করলাম, এটাও এখানে আছে মনে করলাম আর কি। তাহলে একটার জন্য আমরা আঁকবো, বাকি দুইটাতে কপি করে বসাই দিব। ঠিক আছে, কিভাবে আঁকবেন? রেফারেন্স নিব প্রথমে। রেফারেন্সের জন্য কোথায়? কনস্ট্রাকশন লাইন, এক্সেল অথবা এক্সেল লিখে এন্টার করবেন। কনস্ট্রাকশন লাইন, ভার্টিক্যাল, তারপর এই যে পাইলটা, এই পাইলের কোয়াড্রেন্ট পয়েন্ট একটা লাইন টানবেন, এই পাশে কোয়াড্রেন্ট পয়েন্ট একটা লাইন টানবেন। হ্যাঁ, কোয়াড্রেন্ট পয়েন্ট আর কি, ওই যে পাইলের কোয়াড্রেন্ট পয়েন্ট পাশে মাঝখানের পাইলটার টানেন। নিচে আঁকবো, ওকে, এখানে আঁকবো, কিন্তু যখন এই পাইলের রডগুলা এখানে উঠবে না, পাইলের রডগুলা তো উঠাইতে হবে, তখন এখানে আমি দেখাতে একটু কি হয়ে যাবে, হিজিবিজি হবে, সেজন্য আমি পায়ের পাশেরটাতে নিচ্ছি, নাইলে আমি আবার আঁকতে পারবো না আর কি। তাহলে কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যাল নিলাম, এই পাশেরটাতে আঁকেন, যে কোনো একটা পাশে। কলামের ভিতরে পড়ে গেলে তখন এই যে এটার সাথে কি হবে, রডগুলা দেখাতে আমার না পাশেরটা নেয় না, কারণ এখানে যে কলাম বরাবর পড়ছে, তাই না, ওটাতে ডিটেইলিং দেখাতে গেলে আমার পাইলের রডগুলা কি আঁকতে অসুবিধা হবে আর কি। দেখছেন যে পাইলের রড আর কলামের রডের মধ্যে কি মানে একসাথে দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা আমি এখন আঁকতে গেলে আপনার কাছে হিজিবিজি মনে হবে, আমি একটাকে এঁকে এটাকে কপি করে এখানে বসাই দিব পরে। ঠিক আছে, এটাই বুঝাচ্ছি। ওখানে যেহেতু আমার আঁকতে গিয়ে প্রবলেম করবো, আমরা আঁকবো একটার জন্য যে কোনো। ওকে, আঁকছেন? হ্যাঁ, আমরা এটাকে রেফারেন্স গুলা দিয়ে রাখতে পারি, যদি চান যে আপনি 3টা রেফারেন্স দিয়ে রাখবেন সেটাও দিয়ে রাখতে পারেন, যে রেফারেন্সটা এখানে রেফারেন্স গুলো 3টার যতটা ফাইল আছে সবগুলা রেফারেন্স আপনি দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আমরা এগুলাকে কি করব, একটাকে নিয়ে কপি করে বসাই, নিচের গুলা ডিলিট করে দিব আর কি। আচ্ছা, আমরা এই পাশেরটাকে ধরি, তাহলে এখানে আমার নিচের দিকে সাপোজ নিচের দিকে ফাইলের অংশ কতটুকু দেখাবো, এই নিচের অংশটুকু আমি সাপোজ ধরে নিলাম এটা আমি 2 ফিট দেখাবো। ঠিক আছে, এই অংশটা সিসি থেকে নিচের দিকে কয় ফিট দেখাবো, 2 ফিট দেখাবো। তাহলে নিচের দিকে 2 ফিট অফসেট করে দেন এই যে লাইনটাকে, ও এন্টার 2 ফিট এন্টার করে এই নিচের লাইনটাকে সিলেক্ট করে নিচের দিকে ক্লিক করেন। আমি যদি এই যে নিচের যে লাইনগুলো আছে এইগুলাকে একদম এই লাইনের সাপেক্ষে পুরাটা বাদ দিতে চাই, ট্রিম করতে চাই, কোন কমান্ড ইউজ করবেন? কি বলছি, আমি চাচ্ছি এই লাইনের সাপেক্ষে 6টা লাইন একবারে ট্রিম হয়ে যাক, একদম নিচে অংশ সহ ট্রিম হয়ে যাক। কি ইউজ করবেন? হ্যাঁ, কাটিং এজ ইউজ করতে পারেন, অথবা এক্সট্রিম কমান্ড শিখছিলাম মনে আছে, এক্সট্রিম, ইএক্স টিআর, এক্সট্রিম, এই যে এক্সট্রিম নিয়ে এই লাইনটা সিলেক্ট করে এই পাশে ক্লিক করলেও কি ট্রিম হয়ে যাবে। এটা একটা ওয়ে শিখছিলাম, তাই না, এক্সট্রিম কমান্ড দিয়ে। আরেকটা বলছিলাম টিআর এন্টার করে ট্রিম কমান্ডে ঢুকে কাটিং এজ নিতে, কাটিং এজ নিয়ে এটাকে সিলেক্ট করে কাটিং এজ, এরপর এন্টার দিয়ে এরপর এদিকে ক্লিক করলেও কি, তাই না, অনেক এক্সট্রিম কমান্ডটা হচ্ছে কি আর একটু ফাস্ট কাজ করে আর কি, তাই না। তাহলে ট্রিম, এই যে এখানে নিচের গুলা ট্রিম করে দেন, সেটা এক্সট্রিম হোক আর কাটিং এজ নিয়ে হোক। এরপরে এই পাইলের লাইনগুলা আমি এই যে আমাদের রডের যে লাইনটা আছে এই রডের এই লাইনে ট্রিম করে দিব, এরপরে তো আর যাবে না, তাই না। এই পর্যন্ত রাখবো কেন, ওই যে রডের জন্য রড লাইনগুলো আমরা রাখবো। ঠিক আছে, তাহলে এখানে উপরের দিকে ট্রিম করে দিবেন, টিআর এন্টার, এখানে কাটিং এজ দিতে পারে, কাটিং এজ, এই যে উপরের লাইনটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এরপর এগুলাকেও সেম ভাবে কাটিং এজ করে দিলাম। ওটা থাকুক, কারণ এগুলো আমি পরে ডিলিট করে দেবো, এখানে কাটিং এজ নেওয়ার দরকার নেই, আমি একটাকে করলে হবে। কি এগুলা নিয়ে চিন্তা করার দরকার নেই, একটাকে এই দুইটা থাকলেও সমস্যা নেই, এগুলো আমরা পরে এমনিতে পুরাটাই ডিলিট করে দিব ওগুলা বসানোর পরে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যদি খেয়াল করেন আমার যে পাইল ক্যাপের জন্য পাইলের জন্য রড এই লাইনটা আমি এই পর্যন্ত রাখছি, কেন রাখছি, এই রড গুলো আঁকার জন্য। ঠিক আছে, তাহলে পাইলের কাভারিং কত হয়,
পাইলের কভারিং 3 ইঞ্চি থাকে, তাই না? পাইলের কভারিং 3 ইঞ্চি থাকে, তাহলে ও এন্টার 3 এন্টার করে এই লাইনটাকে ভিতরের দিকে, এই লাইনটাকে ভিতরের দিকে অফসেট করবেন। ঠিক আছে, আমি এগুলার কালার গুলো একটু চেঞ্জ করি, কলাম মানে এটা তাহলে বুঝতে সুবিধা হবে। বাইরে করলাম, তাহলে এই আউটার লাইন হচ্ছে পাইলের আউটার লাইন, আর এই দুইটা লাইন আছে কিসের জন্য? পাইলের রডের জন্য, তাই না? এই লাইনটা আমরা ডিলিট করে দিতে পারি, এটা আমার লাগতেছে না, নিচের লাইনটা। এই দুইটা লাইন আঁকলাম, এরপরে মাঝখানে চাইলে আমি আরেকটা রড দেখা দিতে পারি। এখানে কয়টা? কারণ পাইলের ডিটেইলিংটা আমার এখানে টার্গেট না, সে কারণে আমরা এখানে আরেকটা মাঝখানে আরেকটা রড দেখা দিলেও দিতে পারি। এটাকে কপি করে CO এন্টার করলাম, এটাকে বেস পয়েন্ট দিলাম। আচ্ছা, একটু খেয়াল করি, কারো মনে আছে কিনা, এই যে আমি একটা লাইনকে কপি করতেছি, সবাই খেয়াল করি, লাইনটাকে কপি করতেছি। এখন এই লাইনটাকে আমি চাচ্ছি এই দুইটা লাইনের মাঝখানে বসাইতে। কিভাবে বসাবো? হ্যাঁ, ডিভাইড করতে গেলে তো কষ্ট আছে। আমি তো অলরেডি কপি কমান্ডে ঢুকে গেছি। অলরেডি মিড পয়েন্ট কিসের পাবো? এখানে কিসের মিড পয়েন্ট? কোনো কিছু তো নাই, তাই না? মিড পয়েন্ট পাইতে হলে তো আমাকে একটা লাইন আঁকতে হইতো, তাই না? মানে আপনি যেটা বলছেন, আমি যদি এখানে লাইন আঁকতাম, খেয়াল রাখবেন এগুলা কিছু জিনিস দেখাচ্ছি কারণ কাজ করতে যাতে, তখন আমি কপি করলে তখন আমি মিড পয়েন্টটা পাইতাম, তাই না? তো আমারটা লাইনটাই নাই, কপি করতেছি, এই পয়েন্টে বেস পয়েন্ট দিলাম। এখন চাচ্ছি এই দুইটা পয়েন্টের মাঝখানে বসাইতে, কি করব? মিড বিটুইন টু পয়েন্টস বলছিলাম, মনে আছে? মিড বিটুইন টু পয়েন্ট, শিফট চেপে রাইট ক্লিক করতে হয়, তাই না? শিফট চেপে রাইট ক্লিক করতে হয়, যে শিফট চেপে রাইট ক্লিক করলে, শিফট চেপে যদি আপনি রাইট ক্লিক করেন, আমার কাজ করতেছে না, শিফট চেপে রাইট ক্লিক করলে এই যে মিড বিটুইন টু পয়েন্টস, এটার কিন্তু শর্টকাট আছে। মিড বিটুইন টু পয়েন্টস এর শর্টকাট হচ্ছে MTP। এটা সিলেক্ট করলাম, CO লিখে এন্টার করলাম, এটার বেস পয়েন্ট দিলাম, এরপর মিড বিটুইন টু পয়েন্টস এর শর্টকাট কি বলছি? মিড এর M, 2 পয়েন্টস এর T, পয়েন্টস এর P, MTP লিখে এন্টার করবেন, তখন এই যে ফার্স্ট পয়েন্ট অফ মিড, তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, তাহলে মাঝখানে বসে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলা মাথায় রাখ, নাইলে কি কাজটা একটু পারবেন কিন্তু একটু লেন্দি করতে হয়, তাই না? যে মিড বিটুইন টু পয়েন্টস, এই জিনিসগুলা, তাহলে এটা মাঝখানে দেখাইলাম। ওকে, এই যে দুইটা লাইন আঁকছেন তো নাকি? আমি দেখাই একটু, এই যে এটাকে আমি কপি করব, ঠিক আছে? কপি করে মাঝখানে বসাবো, তাহলে কপি কমান্ডের শর্টকাট কি? এটা সিলেক্ট করে CO লিখে এন্টার করলাম, বেস পয়েন্ট দিতে হবে এটা, ঠিক আছে? বেস পয়েন্ট দিলাম, এরপর সেকেন্ড পয়েন্ট চাচ্ছে না, তখন কি করবেন? MTP লিখে এন্টার করবেন, MTP লিখে এন্টার করবেন, তাহলে এই যে ফার্স্ট পয়েন্ট অফ মিড চাচ্ছে, তাহলে আমি ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, এই দুইটা পয়েন্টের মাঝখানে বসবে, ঠিক আছে? ক্লিক, দুইটা পয়েন্টে ক্লিক করলে তখন এটা বসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে আমি যদি এই যে কলাম, যে পাইলের লাইনটা তো আর পাইল ক্যাপের মধ্যে যাবে না, তাই না? পাইলের লাইনটা কতটুকু উঠছে আমরা যদি খেয়াল করি, এই যে পাইলের লাইনটা হচ্ছে সিসির পরে আরো 3 ইঞ্চি এক্সট্রা আছে, তাই না? এতটুকুই, তাহলে কতটুকু আছে এখানে আমাদের? এই যে এটা যেটা আঁকছিলাম, এটা কিন্তু আমরা 6 ইঞ্চি উপরে দিছিলাম, মনে আছে? তাহলে এখান থেকে আমরা 3 ইঞ্চি উপরে এটাকে আরেকটা অফসেট করব আগে, যেহেতু আমার এখানে আছে এভাবে, আমি মাঝখানেরটা করে নিই, একটা দিছিলাম ব্রিক ফ্ল্যাট সলিনের জন্য, একটা দিছিলাম কি সিসির জন্য, তারপর এটা 6 ইঞ্চি অফসেট করছিলাম, তাই না? এখন আমি এটাকে আবার 3 ইঞ্চি উপরের দিকে অফসেট করব, যেহেতু 6 ইঞ্চি আছে আমার। ও এন্টার, 3 এন্টার, ও এন্টার, এরপরে 3 এন্টার, এই যে লাইনটাকে সিলেক্ট করে উপরের দিকে ক্লিক করলাম। এই লাইনটা 3 ইঞ্চিটা কেন দিচ্ছি? এটা এই যে আমার পাইলটা দেখেন, পাইলটা কি হয়ে আছে? পাইল ক্যাপের মধ্যে 3 ইঞ্চি ভিতরে ঢুকে আছে, তাই না? এইটা পাইলের বেস পাইল ক্যাপের মধ্যে 3 ইঞ্চি ইন করে থাকবে, সিসির পরেও। এই জন্য আমি আমার এটা হচ্ছে এটা দিছি হচ্ছে ফ্ল্যাট সলিনের জন্য, এটা হচ্ছে সিসির জন্য, তাহলে এটা দিলাম হচ্ছে আমার এই যে পাইলটা এতটুকু পর্যন্ত উঠবে সেটার জন্য, ঠিক আছে? তাহলে এরপরে গিয়ে এই লাইনগুলো কি আর থাকবে? এই লাইন আর থাকবে না, তাই না? তাহলে আমি এই যে পাইলের দুইটা লাইন এই লাইনের সাপেক্ষে ট্রিম করে দিব, 3 আর এন্টার, কাটিং এজ দিচ্ছি এখন, এই যে এটা কাটিং এজ দিব, কাটিং এজ একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, তিনটাকে কাটিং এজ কেন নিচ্ছি খেয়াল করেন, এদিকে আগে দেখেন, আমি কাটিং এজ কাকে কাকে নিছি? এখন যেটা অফসেট করছি সেটাকে নিছি, আর পাইলের দুটা লাইনকে নিছি।
কেন নিচ্ছি, এরপরে কাটিং এজ নেওয়ার পর এন্টার দিলাম। কেন নিলাম, কারণ আমি যখন এদিকে ক্লিক করবো ওই লাইনের সাপেক্ষে পুরো লাইনটা ট্রিম হয়ে যাচ্ছে, ওইদিকে যখন ক্লিক করতেছে পুরো লাইনটা ট্রিম হয়ে যাচ্ছে। এরপরে এদিকে আর আমার লাইনগুলোর দরকার নেই, তাই না? এটা আমি এদিকে পুরোটা ট্রিম করে দিলাম, এদিকে পুরোটা ট্রিম করে দিলাম, তাহলে আমার কি ফাইল ট্যাবটা শুধু ফাইলটা থাকতেছে, তাই না? আচ্ছা, এখানে আমি ইয়া করার আগে আরো একটু ট্রিম করে নিতে পারতাম। কি জিনিস ট্রিম করতে পারতাম? এই যে যেটা সিসি তো আর ফাইলের মধ্যে থাকবে না। সিসি কি ফাইলের মধ্যে থাকবে? এই যে সিসি তার ফাইলের মধ্যে থাকবে না, তাহলে ওই দুইটা লাইনকে আমরা ট্রিম করে নিতে পারতাম, এই যে সিসি এবং ব্রেক ফ্ল্যাট সরিনের এগুলা। তাহলে তাও ঢুকলাম, চিয়ার এন্টার, এখানেও কাটিং এজ নিচ্ছি, কাটিং এজ কে ফাইলের এই আউটার লাইনগুলা, এরপরে এন্টার দিলাম, এরপর মাঝখানে ক্লিক করলে একসাথে কি এগুলা ট্রিম হয়ে যাবে, ঠিক আছে? কাটিং এজ নিলে এটা একটা সুবিধা, অনেকগুলা কি মাঝখান দিয়ে ট্রিম করে দিতে পারতেছে। ওকে, দেখি করেন তো ইয়া হয়। আমি একটু কন্ট্রোল জেড দিই, আমি আবার দেখে প্রথম থেকে, দেখেন এই অবস্থায় আছি আমি। আমার করতে হবে কি কি টার্গেট, আমার এই লাইনটাকে ট্রিম করা, এই লাইনটাকে ট্রিম করা, এরপরে এদিকের এই লাইনটাকে ট্রিম করা, এদিকে পুরো লাইনটাকে ট্রিম করা, এরপরে মাঝখানের এই যে এই তিনটা লাইনকে ট্রিম করে দেওয়া, তাই না? মাঝখানের এই অংশগুলা। তাহলে এটাকে আমি একবারে করতে পারি কি দিয়ে, টিআর এন্টার, কাটিং এজের জন্য টি লিখে এন্টার করলাম, কাটিং এজ দিলাম এই যে ফাইলের লাইন, ফাইলের আউটলাইন দুটাকে, এরপর এই যে উপরের লাইনটাকে, যেটা আমরা ফাইলের উপরের লাইন, মানে অ্যাকচুয়ালি ফাইলের আউটলাইন বলতে পারি, পাশের দুইটা আউটলাইন, উপরের আউটলাইন, এই তিনটাকে কাটিং এজ দিলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর উপরের অংশটাও ট্রিম হবে, উপরের অংশটাও ট্রিম হবে, এই পাশের অংশ ট্রিম হবে, এই পাশের অংশ ট্রিম হবে। এক্ষেত্রে হচ্ছে বাইরের গুলা, আর এই ক্ষেত্রে হচ্ছে কি সিসিআর ফ্ল্যাট সরিনের ক্ষেত্রে ভিতরের গুলা। এই তো একসাথে আমরা ট্রিম করে দিতে পারি। এই ড্রয়িংটা যাদের কাছে আছে, এখানে কিন্তু কিছু জিনিস লেখা আছে, এই জিনিসগুলা পড়লে আপনাদের প্র্যাকটিক্যাল কাজে যখন যাবেন তখন সুবিধা হবে আর কি। এখানে কি লেখা আছে, ল্যাটারাল টাইসার 10, যদি টা আসে না কি, 10 mm ডায়া ফর at 464 সেন্টার যে 464, তাই না? তিনটা। Also follow a special joint detail for earthquake loading as shown। তার মানে এই যে স্পেশাল, এখানে স্পেশাল জয়েন্ট ডিটেল, যেমন জয়েন্ট ডিটেল ল্যাপিং একটা কি জয়েন্ট ডিটেল, তাহলে এটা স্পেশাল ডিটেলটা ইয়াতে থাকার কথা। যেমন আমাদের এই ফাইলটাতে আছে, দেখবেন এখানে এটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্ট, জেনারেল রিকোয়ারমেন্টে এই যে জেনারেল রিকোয়ারমেন্টের কথাবার্তা, কোনো কিছু ওখানে না থাকলে এই জিনিসগুলোকে ফলো করতে হবে স্পেশাল রিকোয়ারমেন্টে, ঠিক আছে? বিমের ক্ষেত্রেও কিছু জিনিস আছে, কলামের ক্ষেত্রেও কিছু জিনিস আছে, স্ল্যাবের ক্ষেত্রেও কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, এই জিনিসগুলা কিসের বাইরে। আচ্ছা, আমরা কইছিলাম এখানে আসি। ওকে, এতটুকু তো করছে নাকি? আচ্ছা, আমরা যদি নিচে যদি ব্রেক লাইন সিম্বল দেখাইতে চাই, ব্রেক লাইন সিম্বলের পর কোন ক্লাসে দেখাইছি? ব্রেক লাইন সিম্বল আমরা এখনো পর্যন্ত দেখি নাই, তাই না? তাহলে এই যে ব্রেক লাইন সিম্বলটা কিভাবে দেখবো সেটা একটু দেখি আমরা আগে, তারপরে পরেরটাতে যাই। যেখানে যেহেতু আমি কাট করে দিচ্ছি, তাই না? এখানে পুরো ফাইলটা দেখাচ্ছি না, তার মানে এখানে একটা ব্রেক লাইন সিম্বল দিতে হবে, উপরে একটা ব্রেক লাইন, কলামে ব্রেক লাইন সিম্বল দিতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে যে ব্রেক লাইন সিম্বলটা কিভাবে দিব সেটা দুই জায়গায় আমরা দেখতে পারি। এখানে নিচে ব্রেক লাইন সিম্বল কমান্ডটা থাকে হচ্ছে এক্সপ্রেস টুলসে। এক্সপ্রেস টুলসে আসেন, এক্সপ্রেস টুলসে আসার পরে এই যে এখানে দেখবেন ব্রেক লাইন সিম্বল, ঠিক আছে? এই কমান্ডটাকে ইউজ করে আমরা ব্রেক লাইন সিম্বলটা দেখাবো। তাহলে ব্রেক লাইন সিম্বলের ক্ষেত্রে দুইটা জিনিস আপনাকে জানতে হবে। কি জিনিস? আমরা যখন এখানে ক্লিক করব ব্রেক লাইন সিম্বলে, এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সাইজ আর একটা হচ্ছে এক্সটেনশন। সাইজ এবং এক্সটেনশন কি বোঝাচ্ছে? আমরা যখন ব্রেকটা বসাবো, এখানে এদিকে বাইরে কতটুকু থাকবে লাইনটা, এটা হচ্ছে কি এক্সটেনশন, ঠিক আছে? আর এখানে যে ব্রেক সিম্বলটা বসবে এরকম করে, এই যে ব্রেকের সাইজ কতটুকু হবে সেটা হচ্ছে সাইজ, ঠিক আছে? তাহলে সাপোজ আমি চাচ্ছি এখানে এক্সটেনশন একটু বাড়তি রাখবো, 2 ইঞ্চি বাড়তি রাখবো, আর আমি ব্রেক সাইজটা দিতে যাচ্ছি তাও 2 ইঞ্চি, তাহলে আমাকে কি করতে হবে? সাইজ দিতে হবে 2 ইঞ্চি, এক্সটেনশন দিতে হবে কত? 2 ইঞ্চি, তাই না? এটা আমার যেখানে যতটুকু লাগে সেই অনুযায়ী দিতে হবে আর কি। সাপোজ এখানে আমি সাইজে ক্লিক করলাম, এস লিখে এন্টার করলাম সাইজের জন্য, সাইজ এখানে আছে 0.5 ইঞ্চি, আমি বলছি 2 ইঞ্চি দিব, 2 লিখে এন্টার করলাম। এরপর এক্সটেনশনের জন্য ই লিখে এন্টার করলাম, অথবা ওখানে ক্লিক করতে পারেন। আমার মাউস দিয়ে
অ্যাক্সেস করতে পারলে শর্টকাট ইউজ না করে ভালো, তাই না? মাউস দিয়ে এখান থেকে এক্সটেনশন অ্যাক্টিভ করাটা খুব ইজি। তাহলে এখানে আমি 2 ইঞ্চি দিব বলছিলাম, 2 লিখে এন্টার করলাম। ওকে, তাহলে এই দুইটা জিনিস আগে কনফার্ম হতে হবে যে সাইজ এবং এক্সটেনশন। তাহলে আপনি যখন ব্রেক এখানে ঢুকবেন, ব্রেক লাইন সিম্বলে ঢুকবেন, দেখবেন এখানে একটা পপ আপ হবে। এই পপ আপে কিন্তু তার সাইজটা এখন কোনটা আছে সেটা এখানে শো করে। আমি এখানে ক্লিক করলে না তারপর দেখতে পাচ্ছেন, তাই না? এটা পপ আপ করে, শো করে যে কয় ইঞ্চি অলরেডি কি আছে তার মেমোরিতে আছে। তা আপনি যদি একটু দেখে নেন যে এখানে 2 ইঞ্চি আছে, এখানে 2 ইঞ্চি আছে, তাহলে আমার আর চেঞ্জ করার দরকার নেই, তাই না? এটা একটা টেকনিক আর কি। যখন এরপরে আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি আছে, এখন ক্লিক করবো কোথায়? তিনটা ক্লিক করতে হবে। একটা হচ্ছে কোথায় শুরু হবে, ফার্স্ট পয়েন্ট, এরপরে সেকেন্ড পয়েন্ট চাইবে। আগে ফার্স্ট পয়েন্ট, এরপর সেকেন্ড পয়েন্ট, এই যে লাস্টের যেখানে আমরা ব্রেকটা বসবে, এক্সটেনশনটা অটোমেটিক অ্যাড হবে। এরপরে লোকেশন ফর ব্রেক, তাহলে লোকেশন ফর ব্রেক কি কোথায় দিই আমরা? সাধারণত যে দুইটা পয়েন্টে দিচ্ছি তার মিড পয়েন্টে দিই, তাই না? এখানে মিড পয়েন্ট, এখানে নিয়ারেস্টটা অন আছে আমার, সেজন্য একটু প্রবলেম করতেছে, আমি মিড পয়েন্টটা পারফেক্টলি পাচ্ছি না, তাই না? মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট পেলাম, যেহেতু এটা মিড পয়েন্টে বসাইছি, তাহলে ক্লিক করলাম। তাহলে আমার ব্রেক লাইন সিম্বলটা বসে। আমার যদি মনে হয় যে আপনার ব্রেক লাইন সিম্বলের সাইজ একটু বড় হয়েছে, তাহলে পরবর্তী ক্লিক করে দিবেন, কমাই দিবেন আর কি। আমি কলামের এখানে বসাই একটু দেখি। তাহলে আবার ব্রেক লাইন সিম্বল আসলাম, আমার এই যে দেখা যাচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি, তাহলে আমি সাইজটা একটু কমাইতে চাচ্ছি, সাইজে ক্লিক করলাম, 1.5 এন্টার করলাম। কলামের ক্ষেত্রে কলামের এই প্লাস পয়েন্ট, এই পয়েন্টে ক্লিক করলাম, এটার মিড পয়েন্টে এসে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এভাবে আপনারা ব্রেক লাইন সিম্বলটা বসাবেন। এটা দিয়ে কি বুঝেন? এটা কি এই শব্দটা এখানে কেন লিখছে বলুন তো? কাট অফ লেভেল কিসের ক্ষেত্রে হয়? পাইলের ক্ষেত্রে। যারা পাইলিং করছেন দেখবেন এটার কাট অফ লেভেল থাকে, পাইলের কাট অফ লেভেল। পাইলের কাট অফ লেভেল কোনটা? পাইলকে কাস্টিং করার পর আবার কিছু অংশ কি করে ফেলতে হয়, ব্রেক করে, তাই না? সেই ব্রেক কতটুকুতে করবে সেটাকে কাট অফ লেভেল বলে। এই জন্য যে দেখেন যে পাইলের কাট অফ লেভেল এই বরাবর কাট অফ লেভেল দেখাচ্ছে, ঠিক আছে? তো এটার একটু ডিটেইলিং আমি একটু দেখে আসি। পাইলের ক্ষেত্রে দেখেন যে এই পাইলের কাট অফ লেভেল কোথায়? এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাস্টিং করবে সে, তারপরে কতটুকু কেটে দিবে? 3 ফিট কাটবে, তাই না? এটা কেন করে? কাট অফ লেভেলটা কেন রাখে? হ্যাঁ, কাট অফ লেভেল কেন রাখে? দুটা কেস হতে পারে। একটা হচ্ছে যখন এখানে ফাইলটা কাস্টিং করা হয়, ঠিক আছে? কাস্টিং করলে ওখানে তো কি পানি টানি থাকে না, এখানে কাদা থাকতে পারে, থাকতে পারে, তাহলে কংক্রিট যখন ফেলে ওগুলা উপর দিকে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে, ঠিক আছে? তাহলে উপরে এসে এই জোনটাতে, তাহলে এগুলো যদি আমি এই পর্যন্ত ফাইলটা যদি রাখতাম, কাস্টিং করতাম, তাহলে কাদাগুলো কোথায় থেকে যেত? এখানে থেকে যেত, তাই না? তাহলে আমার এই জায়গায় স্ট্রেংথ কি হবে? কম হবে। তাহলে আমি একটু উপরে উঠে আসলে এখানে পরে এগুলা ভেঙে দিলে কি হয়ে যাচ্ছে? চলে যাচ্ছে, তাই না? এটা একটা কেস। আর একটা হচ্ছে আমার যদি কোনো কারণে ফাইলটা যদি সেটেল করে, আমি যতটুকু এখানে দিলাম, আমার এখানে দিলাম, এখানে একটু করে কি পরবর্তীতে সে কাস্টিং করার সময় বসে গেছে, তাহলে উপর থেকে যদি বসে আছে আমি ওখানে কি প্রপার হাইটটা পাবো না, তাই না? এটা একটা কেস হতে পারে আর কি। তো দেখেন এইটার ক্ষেত্রে কাট অফ লেভেল কত বলছে? এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে 3 ফিট। ওকে, তাহলে 3 ফিট পর্যন্ত এই জায়গাটা 3 ফিট জায়গা আছে। রডটা তো পুরোটাই রাখছে, কাট অফ লেভেল যতটুকু মানে স্পাইরাল বাদে কিন্তু ততটুকু, এর উপরে কিন্তু কি কাট অফ লেভেলের উপর অংশটাতে স্পাইরাল রড বাঁধা হয় না, যে এটা স্পাইরাল রডটা বাঁধা হয় না, ঠিক আছে? এমনিতে নরমালি কি এটা এভাবে রাখে আর কি। আচ্ছা যাও, এই যে কাট করলাম এখানে 3 ফিট জায়গা, এখন এই 3 ফিট আর আমাদের এই প্রজেক্টর, আমি প্রজেক্ট বেসিসে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই প্রজেক্টের ফাইল ক্যাপের হাইট কতটুকু? ফাইল ক্যাপের হাইট 2 ফিট। এই যে এখান থেকে টপ থেকে এই যেখানে কাট করছে এখান থেকে কত ফিট উপরে? 2 ফিট। তো আমার রডটা তো এখান থেকে আরো কয় ফিট আছে? আমার কাট অফ লেভেল কততে ছিল? 3 ফিট না? উপরে 3 ফিট পাইছি না? তাহলে এটা আছে 2 ফিট। তাহলে আরো রড, কিছু রড থেকে যাচ্ছে না? এই রড যেহেতু এইভাবে তার উপরে তো রাখবো না, কি করে এই জন্য রডগুলোকে এরকম ব্যান্ড করে দেয় যদি উপরের দিকে কি থাকে, বেশি থাকে। আবার এই প্রজেক্ট যদি খেয়াল করেন, এই প্রজেক্টের কাট অফ লেভেল কোথায়? সাপোজ এখান থেকে আমি ধরলাম এটা আছে কয় ফিট কাট অফ লেভেল, এখানে 2 ফিট, এখানে 6 ইঞ্চি, 2.5 ফিট ধরলাম আর কি। ওকে, 2.5 ফিট ধরলাম। তো এটা যদি পাইল ক্যাপে আসি আমরা, পাইল ক্যাপে ডেপথ কত? 2 ফিট। এই যে এখান থেকে
এখান থেকে আমি যদি বলি 2 ফিট, সাপোজ এখানে 8 ইঞ্চি যেটা আছে, এখানে 3 ইঞ্চি তো একটা ভিতরে ঢোকানো থাকবে, তাই না? তাহলে কাট অফ লাইন থেকে 2 ফিট, তাহলে আমার রডটা আছে 2 ফিট 6 ইঞ্চি, তাই না? তাহলে কি একটু বেশি আছে, তাহলে এটাকে আপনাকে কি করতে হবে, ব্যান্ড করতে হবে। অনেক সময় এই রডটা অনেকের দেখবেন একদম টপ পর্যন্ত থাকে, অনেকের একটু কম থাকে। কিসের কারণে কম থাকতে পারে? আপনার পাইলের কাট অফ লেভেল থেকে পাইলের বেস মানে পাইল ক্যাপটা যদি বেশি বড় হয়ে যায়, মোটা হয়ে, তখন তার রডটা আর উপর পর্যন্ত থাকবে না, তাই না? কেন? একটা প্রজেক্টের পাইল ক্যাপের থিকনেসও ভ্যারি করতে পারে। থিকনেস ভ্যারি করতে পারে, যেমন এখানে 2 ফিট 8 ইঞ্চি দেখাইছে, এটাতে কয় ফিট? 3 ফিট, তাই না? কিন্তু পাইল তো ভেরিয়াস হাইটে করবে না, পাইল কি করবে? একই হাইটে, একই কাট অফ লেভেল একই থাকে। সে কারণে এই রডগুলা কি অনেক সময় উপরে নিচে থাকতে হয়। এখন হিসাব করে কোনটাকে হিসাব করে? এই যে এটাকে হিসাব করে করতে হয়, যেটা একদম টপ পর্যন্ত উঠবে। তো যেমন এটাতে কিন্তু সব পাইল থিকনেস একই, যে 2 ফিট 2 ফিট। আপনি যদি খেয়াল করেন দেখবেন সবগুলা 2 ফিট 2 ফিট কাছাকাছি আছে। তার মানে আমার এই জায়গাটা অবশ্যই রডটা 3 ফিট পর্যন্ত ছিল, তাহলে এই রডটাকে কি করতে হবে? এদিকে ব্যান্ড করতে হচ্ছে। কেন ব্যান্ড করছে? রড বেশি আছে দেখে। রড যদি বেশি না থাকতো তাহলে ব্যান্ড করতো? ব্যান্ড করার দরকার পড়ে না, এটা জাস্ট এভাবে সোজা থাকলেও হইতো আর কি। সাথে আমার কম রড রাখছি, তাহলে কম রডটা এভাবে সোজা দেখাতে হবে। তাহলে কোথায় ব্যান্ড করে দেখাচ্ছি, কোথায় এরকম সোজা দেখে শেষ করে দিচ্ছি, এটা নির্ভর করতে কিসের উপর? আপনার পাইলের কাট অফ লেভেল আর হচ্ছে বেজের থিকনেস কতটুকু, সেটার উপরে। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? তো এই জন্য এটা প্রফেশনালি আপনাকে যদি একদম ওই যে বললাম প্রফেশনাল ড্রয়িং, যেমন এটা এখানে শেষ করছে, অ্যাকচুয়ালি সে কি এখানে এসে শেষ করছে কিনা, এটা একটা ব্যাপার, তাই না? কিসের উপর নির্ভর করবে? সেটা হচ্ছে যে আপনার এখান থেকে পাইলের কাট অফ লেভেলটা কত, আর এখান থেকে এখানে যে পাইল ক্যাপটা আছে সেটার থিকনেসটা কত। ঠিক আছে, আমরা রড কেটে দিই না, কারণ কেটে দিলে তো এটা ওয়েস্টেজ হয়ে যাবে। কি করে দেয়? এখানে ব্যান্ড করে দেয় আর কি। ঠিক আছে, আর এই যে অনেক ক্ষেত্রে দেখবেন পাইলের রডগুলো এসে এরকম করে বাঁকা বাঁকা করে করে থাকে। কেন থাকে বাঁকা বলেন তো? দেখছেন পাইলিং এর কে কে করছেন? পাইল ক্যাপের এখানে ছিলেন? পাইল ক্যাপের ওখানে হ্যাঁ চলতেছে, পাইলিং চলতেছে, পাইল ক্যাপ তো হয় নাই। আচ্ছা, অনেক সময় দেখবেন যেমন এগুলা সোজা না করে একটু বাঁকা দেখাচ্ছে, বাঁকা দেখাচ্ছে, বাঁকা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বাঁকা করতে হয় কেন? এখানে সব সোজা দেখাচ্ছে, তাই না? তো এটা আপনাকে সোজা দেখাইলেও সমস্যা নাই, বাঁকা দেখানোর দরকার নেই। অ্যাকচুয়ালি সেটা বাঁকা হয় না, বাঁকা করতে বাধ্য হই। কেন বাঁকা করতে বাধ্য হই? সাপোজ দেখেন এই যে এটা আমাদের বেজের, আমরা তো বেজের রড বাঁধবো নাকি? বেজের রডের একটা ডিসটেন্স আছে না, 4 ইঞ্চি 5 ইঞ্চি পর পর। তাহলে এটাকে 5 ইঞ্চি পর পর বসাইতে গিয়ে দেখবেন যে এটা যদি সোজা উঠে ওটা বরাবর করতেছে, তাহলে আমি এটা তো 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চিতে নিতে পারবো না, এটার ডিসটেন্স বাড়ানো যাবে না, কমাবো না। তাহলে এখন কি করতে হবে? এই রডটা তো আর সোজা উঠাতে পারবো না, তখন এই রডটাকে কি করতে হবে? বাধ্য হয়ে বাঁকা করতে হয় আর কি। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, যদি পসিবল না হয় তখন বাঁকা করবে। নর্মালি বাঁকা করার দরকার, এটা কোনো মানে ইঞ্জিনিয়ারিং কোনো সুবিধা নাই আর কি। তো এই কারণে অনেকে এরকম বাঁকা দেখায়। তো বাঁকা দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখেন যে বেজের রড, পাইল ক্যাপের রড আর পাইলের রড একই জায়গায় পড়ে গেছে, তখন এটা প্র্যাকটিক্যালি গিয়ে সে যদি এদিকে অবশ্যই নিতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে? এটাকে ব্যান্ড বাঁকা করে উঠাইতে হয় আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। তো ডেভেলপমেন্ট লেন্থটা বাঁকা হইলেও তেমন কি কোনো ইস্যু নাই। ঠিক আছে, এই জন্য বললাম এখানে বাঁকা দেখানো আর সোজা দেখানোর মধ্যে কোনো কি নাই, ডিফারেন্স নেই। কিন্তু এটা দেখানোর মধ্যে একটাই আছে, এটা আমি ব্যান্ড করে দেখাতে পারতেছি কেন? কারণ এটা ছিল 3 ফিট আর আমার এখানে হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি, তাহলে আরো 6 ইঞ্চি থেকে যাচ্ছে। সেই 6 ইঞ্চিটা আমি কি করে দিলাম? বাঁকা করে দিলাম। ঠিক আছে, আর যদি আমার এখানে থাকতো পাইল কাটা পড়ছে 2.5 ফিট, আর পাইল কাট অফ লেন্থ আছে 2.5 ফিট, আমার বেজ হচ্ছে পাইল ক্যাপ হচ্ছে 3 ফিট, তখন আর বাঁকা করে দেখাতে, সেটা সোজা কেটে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো ওই জিনিসগুলো মাথায় রাখবেন আর কি। একেবারে যে 100% মেনটেন করতে হবে সেটা না, তারপরে যত বেশি কি প্রফেশনাল করতে পারেন সেটা তত ভালো আর কি। আচ্ছা যাও, এখন আমরা এখানে কি করব? এই যে আমার যেহেতু এটা মাঝখানেটা কেটে মাঝখানে কি করব, এই রডটা বেশি আছে, তাহলে এটাকে আমি এভাবে ব্যান্ড করে দেখাতে চাচ্ছি। কিভাবে দেখাবেন? লাইন কমান্ড নেবেন, এই যে এই পয়েন্টটাকে ট্র্যাক করবেন। অবশ্যই পাইল ক্যাপের রডের নিচে থাকবে, এটা উপরে তো আর যেতে পারবে না, তারা ব্যান্ড করলে তো এটা নিচে ব্যান্ড করতে হবে। এই যে আমি এই পয়েন্টটাকে কোয়াড্রেন্ট পয়েন্টটাকে ট্র্যাক করে এই পয়েন্টে আসলাম, পয়েন্টে এসে এদিকে দিলাম। ঠিক আছে, এটা 6 ইঞ্চি 7 ইঞ্চি যতটুকু থাকার কথা এটা দিলাম। এটা একদম 6 ইঞ্চি 8 ইঞ্চি মেপে মেপে দিতে হবে, সেটাও কিনা ম্যান্ডেটরি না। কেন? কারণ এটার ডিটেইলিং আমি এখানে দেখাবোই না, এটা প্র্যাকটিক্যালি যখন দেখবে যে এখানে উঠতেছে ওখানে সে ব্যান্ড করে দিবে। ঠিক আছে, এই জন্য এটা কতটুকু যাচ্ছে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, জাস্ট এখানে ব্যান্ড হচ্ছে এটা দেখানোটা একটা কি প্রফেশনাল। এটা এখানে কিন্তু আমি এখানে দেখাইছিলাম 1 ফিট 8 ইঞ্চি। কেন? কলামেরটা
ওই যতটুকু হয় ততটুকু দেখা যাওয়া ভালো, তাই না? তাহলে এটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, কতটুকু যাচ্ছে এটা ফ্যাক্ট না, জাস্ট একটু দেখা দেবেন। ঠিক সেম এটাও কি লাইন কমান্ড নিবেন, এই পয়েন্ট থেকে আমি ট্র্যাক করতেছি, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে সোজা এখানে আসলাম, এরপর এদিকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি যাই দেন, ওকে। এরপর এখানে কি করে দিব, এফ এন্টার, 6 ইঞ্চি মিনিমাম 6 ইঞ্চি দিলাম, এফ এন্টার করে এখানে রেডিয়াস দিয়ে 1 রেডিয়াস দিয়ে আমি এটাকে মাল্টিপল কে অ্যাক্টিভ করলাম, এই পয়েন্ট 1 ইঞ্চি, এই পয়েন্ট রেডিয়াস পরে নাই 1 ইঞ্চি রেডিয়াস তো দেখা যাওয়ার কথা, দেখা যায় না, দেখা যাচ্ছে হ্যাঁ, এখানে এখানে করবেন, ঠিক আছে? জাস্ট এটা একটা ফিলেট করে দিলাম যাতে একটু দেখতে ভালো দেখা যায়, এটা মানে ইস্যু না, ওকে। এটা মোটামুটি এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। আর এরপরে এই যে যে লাইনগুলো আছে এখানে, এগুলো আমরা পাইলের ডিটেইলিং এর সময় কিভাবে আঁকে সেটা দেখাবো, এখানে দেখাচ্ছি না, ঠিক আছে? মানে পাইলের অংশটা আমরা আগামী ক্লাসে পাইলের ডিটেইলিংটা দেখবো আর কি, অথবা আমরা কিছু এই যে এই জায়গায় যেটা করছে সেটাকে কিভাবে করবেন সেটা আমরা পাইলের ক্ষেত্রে দেখাচ্ছি। আর এখানে এটা যদি এই রডটা এখানে তো আর উঠবে না, তাই না? এটাও তো এখানে কাটা যাওয়ার কথা। সাপোজ এটা ব্যান্ড করে আমার সামনের দিকে আসছে, তাহলে কিভাবে দেখা যাবে? এটা তো পাশের দিয়ে গেছে, পাশ দিয়ে গেছে সেজন্য দেখা যাচ্ছে। আর যদি এটা সামনে যায় তাহলে কি দেখা যাবে? একটা সার্কেল দেখা যাবে, তাই না? এটা এরকম দেখা যাবে যে কপি করে এই পয়েন্টকে ট্র্যাক করে আমরা আমরা আচ্ছা এটাকে জাস্ট এই বরাবর আমরা বসাইতে পারি, তাই না? মানে এটা কি সামনের দিকে আসছে, সামনের দিকে আসলে রডের ক্রস সেকশনটা দেখা যাবে না, এটা দেখা যাচ্ছে, তাহলে উপরের অংশটা ট্রিম করে দিতে পারি। এটা একটা ওয়ে, এটা না দিলে যেমন কিছু হবে তা না, ঠিক আছে? এরপর কি করবেন, এই যে অংশগুলোকে কপি করবেন, এই রডগুলা এইগুলা সহ এগুলাকে জয়েন করে দিবেন, তাহলে কি হবে, তারা একসাথে থাকবে আর কি। আমি জয়েন করলাম না, এখানে কপি করলাম, এটাকেও কপি করলাম, আর ব্রেক লাইনটাও কপি করব আর কি। এই যে পাইল ক্যাপ মানে পাইলটাকে, পাইলের টোটাল সবকিছুকে কপি করে সিও লিখে কপি করলাম, এই বেস পয়েন্ট ধরে এই পয়েন্ট গুলাতে বসাই দিবেন, একটা যেখানে যেখানে কাটা পড়বে সেখানে সেখানে বসাবেন আর কি, ঠিক আছে? এরপর আগে যে লাইনগুলো ছিল ওগুলাকে আমি ডিলিট করে দিতে পারি, ঠিক আছে না? এখানে ওভারল্যাপ হয়ে আছে, তাহলে এই যে লাইনগুলা আগের যে রেফারেন্সের জন্য লাইন ছিল এগুলা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে আমার আর ড্র করার দরকার নেই, তাই না? এখানে কি হইলো না হইলো সে এখানের মতো করে বসে যাবে আর কি। বসাইছি ফাইল বরাবর তো আমাদের সিসিআর ব্রিক ফ্ল্যাট সলিড নাই, তাহলে কি করে দিবেন, এই যে এখানেও ট্রিম করে দিতে হবে আমাকে, এইগুলার ভিতরে এইগুলার ভিতরে এগুলার ভিতরে, তাহলে চিয়ার এন্টার, কাটিং এস দিবেন, এই ফাইলের আউটলাইন, এই ফাইলের আউটলাইন, এই ফাইলের আউটলাইন, এই ফাইলের আউটলাইন, ঠিক আছে? এইটা কেন নিচ্ছি, ওই যে মাঝখানে সিসি এবং ফ্ল্যাট সলিডের লাইনগুলোকে ট্রিম করার জন্য। এন্টার করলাম, এরপর এগুলা, এরপর এটা, ঠিক আছে? ট্রিম করে দিবেন, ঠিক আছে? আরেকটা জিনিস দেখি আপনাদের কার মাথায় এটা আসে, এই যে এই ব্রেকটা আমি 2 ইঞ্চি দিয়ে দিছি, ব্রেকের সাইজ এটাকে একটু কমাইতে চাচ্ছি, কি করব, কিভাবে কমাবো? হ্যাঁ, কি টেনে কেমনে এগুলা, এটা ট্র্যাক করলে দেশে বাঁকা হয়ে যাবে, হ্যাঁ এই যে বাঁকা হয়ে যাচ্ছে, কিভাবে করবেন? এটা সহজ জিনিস, এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অবজেক্টগুলোর প্রপার্টিজ থাকে, প্রপার্টিজ প্যালেটে আসবেন, প্রপার্টিজ প্যালেটে, প্রপার্টিজ প্যালেটে আসার পর এখানে কোনো কিছু দেখা যাচ্ছে আমাদের, কোনো আমি অন্য কোনো কিছু সিলেক্ট হয়ে আছে কিনা একটু দেখি আগে। এখানে এসে প্রপার্টিজ প্যালেটে, এই প্রপার্টিজ প্যালেটের মধ্যে আমাদের এখানে সাইজ আছে, কোনো লেন্থ দেয়া আছে, এরিয়া দেয়া আছে, এটার ভর্টেক্স আছে, গ্লোবাল উইডথ দেয়া আছে, সেগমেন্ট দেয়া আছে,
আপনি কম্বাইন ফুটিং করবেন বা আপনার সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আইসোলেটেড ফুটিং করবেন, তখন শুধু নিচের একটা অংশ আর উপরের কলামগুলো ড্র করলে পারবেন। এটা পারলে আপনি সব পারবেন। আর কম্বাইন ফুটিং নিয়ে পরবর্তীতে আমি কথা বলবো। আর একটু আগায় আমি একটু শেষ করি। আমরা পাইলের লং সেকশনের আগে ক্রস সেকশনটা ড্র কিভাবে করবো সেটা শিখি। পাইলের সেকশন, লং সেকশন এবং এই যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনটা কি একটু করি আগে। দেন এই যে এখানে 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 কি কি আছে, একটা পাইলে এটা ডায়া আছে 24 ইঞ্চি, 8টা 16 mm ডায়া রড ইউজ করছে মেইন বার, এরপর 10 mm ডায়া এট 6 ফিট সেন্টার টু সেন্টার স্পট ওয়েল্ড। এটা দেখি বুঝাইছে? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, পাইলের এখানে কারা আছে দেখেন, এটা হচ্ছে বাইরের স্পাইরাল রডটা, তাই না? এরপরে এই যে মেইন রড যেগুলো আছে, মেইন রড গুলা এখানে আগে মেইন রড গুলা বাঁধতে হবে না গোলাকার শেপে, তাহলে ভিতরে একটা রিং থাকে, শুধুমাত্র রিং। এটাকে বলে স্টেফেনার বার। কোনটা বুঝেন নাই? এই ছবিতে খেয়াল করলে দেখবেন এগুলা তো মেইন বার, তাই না? আর এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে কি স্পাইরাল রড, পেঁচায় পেঁচায় গেছে। এই যে এখানে ভিতরে এই যে মেইন রডের ভিতরে একটা রড দেখতেছেন, হ্যাঁ, রিংটা। এটা কেন দেয়? এই রিংটা বেঁধে ওই যে আমাদের মেইন রড গুলা কোথায় কোথায় হবে, এগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পর বসাতে হবে মেইন রড, এই মেইন রড গুলা এখানে দিয়ে ওয়েল্ডিং করে দেয়। এটাকে বলে, এই জন্য স্পট ওয়েল্ডিং বলছে। এই যে কোথায়, এই যে এই জায়গাতে, এখানে যদিও কি করছে, এখানে ইয়া দিয়ে বেঁধে দিছে, তাই না? সুতার ইয়া দিয়ে বাঁধছে। তো এখানে ওখানে কি বলছে, যে এখানে যে মেইন রডটা, এই রিংটার এখানে একটা মেইন রড বসছে, এখানে একটা মেইন রড বসছে, তাহলে এটা আপনি ওয়েট দিয়ে বাইরে দিতে পারেন। আর ওখানে বলছে কি স্পট ওয়েল্ডিং, ওখানে ওয়েল্ডিং করে দিতে বলছে, যাতে ওই পজিশনটা চেঞ্জ না হয়। তাহলে এটা এখানে একটা বসছে, এরপর আরো 6 ফিট পরে গিয়ে আরেকটা বসবে, ঠিক আছে? এটাই হচ্ছে, এটাকে বলে স্টেফেনার বার, ঠিক আছে? এই যে স্টেফেনার রিইনফোর্সমেন্ট আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা দেখে থাকবে না, ওটা তো ভিতরে থাকবে। এটা তো আপনি বের করে, আপনি যখন ইয়া করে ফেলছেন, এটা বের, এটা ভিতরেই থাকবে, রডটা ভিতরে থেকে যাবে। কি? হ্যাঁ, নিয়ে ফেলছে? কোনটা নিয়ে ফেলে? সাধারণত নেওয়ার কথা না। এটা এটা এই যে স্পট ওয়েল্ডিং করে দিছে, স্পট ওয়েল্ডিং করলে তার নেওয়ার সম্ভাবনা নাই, তাই না? স্পট ওয়েল্ডিং করে দিলে তার নেওয়ার সুযোগ নেই, ঠিক আছে? আর সে যদি ওই যে পুরা লম্বায় রাখছে, এখানে রাখছে, রডগুলা বাঁধছে, এখন এটা কি দিয়ে বাঁধছে, কি করে বাইরের স্পাইরালটা দিয়ে দিছে, স্পাইরালের সাথে বেঁধে দিছে, তখন হয়তো ওইটা ওইখানে ওই অবস্থায় থেকে যেতে পারে, এগুলা রেখে দিতে পারে। কিন্তু যারা এখানে যে এই আপনাদের এই প্রজেক্টে কি বলা হয়েছে, স্পট ওয়েল্ডিং করে দিচ্ছে স্টেফেনার বার, এটা এখানে বলা হয়েছে স্পট ওয়েল্ড করে দিতে। তার মানে কি এই জায়গাটাতে এই এই জোনগুলোতে সে ওয়েল্ডিং করে দিবে, তাহলে কি এটা নেওয়ার তার সুযোগ নেই, ঠিক আছে না? বুঝতে পারছেন নাকি? তাহলে এই যে সেকশনের মধ্যে আমাদের লম্বায়, এই যে লম্বার দিকে একটা এখানে বসলে, একটা এখানে বসলে 6 ফিট পরে গিয়ে আরেকটা বসবে রিং ভিতরে ভিতরে স্টেফেনার বারটা। হ্যাঁ, কোথায়? না, এটা প্র্যাকটিক্যালে না গেলে একদম বুঝতে অসুবিধা হয়। প্র্যাকটিক্যালে গিয়েও আপনার ড্রয়িং দেখে দেখে যদি প্রশ্ন না করেন তাহলে বুঝতে পারবেন না, তাই না? এই যে বললাম ওরা পাইল ক্যাপে আছে, পাইলে আছে, কে কোথায় আছে, সবকিছু একটা একটা আপনার ড্রয়িং দিয়ে, আমি জন্য বলছি ড্রয়িং কালেক্ট করতে। ড্রয়িং কালেক্ট করে আপনি এখানে কিছু অনেক ইনফরমেশন পাবেন, যেটা কি আপনার মনে জানার ইয়া করবে। যেমন এখানে স্পট ওয়েল্ড করতে বলছে, কিন্তু কোনো নাম বলা নাই এখানে, কিন্তু এটা একটা নাম, যেটা অ্যাকচুয়াল নামটা বলে দিছে, স্টেফেনার বার। এখানে কয় ফিট পর পর বলছে? 5 ফিট পর পর, মানে এই যে লম্বার দিকে 5 ফিট পর পর এগুলো আগে দিতে হবে, তারপরে লঙ্গিটিউডাল বার গুলা কি বসাবে, বসায়া এখানে হয়তো তার দিয়ে বাঁধবে, নাহলে স্পট ওয়েল্ডিং করে দেয়, নাহলে এগুলো তো আবার সরে যাবে। তারপরে বাইরের দিকে কি করে, স্পাইরালটা বাঁধে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই সেকশনটা কিভাবে ড্র করবো সেটা শিখি। তাহলে আমাদের কত ইঞ্চি? 24 ইঞ্চি আঁকে একটা পাইলের
ডায়া হচ্ছে 24 ইঞ্চি, আমরা পাশে আঁকি, সার্কেল কমান্ড নিলাম, একটা ক্লিক করবেন, 24 ইঞ্চি। আমরা আজকে আপাতত 24 ইঞ্চি আঁকি, আমি লং সেকশন যখন আঁকবো তখন এটার ডিটেলসে পরে ক্লাসের ডিটেলসে আসবো, ঠিক আছে। সার্কেল আঁকেন 24 ইঞ্চি ডায়া, এটা যত পাইলেট ডায়া তত আঁকবেন আর কি। যেমন আমার এই প্রজেক্টে আছে হচ্ছে 20 ইঞ্চি আর এখানে আছে 24 ইঞ্চি। এইটা ডিটেইলিংটা করতে গিয়ে একটু টেকনিক ইউজ করতে হবে। কেন টেকনিক ইউজ করতে হবে? দেখেন এই যে এটা লং সেকশন এবং এটা একটা ছোট সেকশন, তাহলে এত 64 ফিটের তুলনায় এই যে 24 ইঞ্চিটা যদি সেম সাইজে আঁকেন, আপনি যখন প্রিন্ট দিবেন এটাকে অনেক ছোট দেখা যাবে, তাই না? তখন আমরা কি করি, আইদার এটাকে 24 ইঞ্চিটাকে বড় করে দেখাবো, অথবা এটাকে যেহেতু ব্রেক লাইন দেখাচ্ছে তাহলে অথবা এটাকে একটু ছোট করে আঁকবো, ঠিক আছে, যাতে কি হয় এটাকে একদম বেশি ছোট দেখানো যায়, ঠিক আছে। আমরা আপাতত আজকে ক্লাসে আঁকবো হচ্ছে সেম সাইজে, পরের ক্লাস আমি লং সেকশন দেখানোর সময় এটা ডিটেইলস আসবো। তাহলে সার্কেল আঁকছেন, তাহলে পাইল ক্যাপে পাইলের ইয়ে কত, কভারিং কত, 3 ইঞ্চি, তাহলে অফসেট করবো কততে, 3 লিখে মিটার করে এটাকে ভিতরে ক্লিক করলাম। এটা কিসের, এখন যে লাইনটা দেখাচ্ছে এটা কিসের লাইন, স্পাইরাল বার, তাই না? এটা তো স্পাইরাল, মানে এটা হচ্ছে যে স্পাইরালটা দেখা যাচ্ছে আর কি, বাইরেরটা 3 ফিট 3 ইঞ্চি কভারিংটা, এরপর যেটা দেখাচ্ছে এটা স্পাইরাল। এরপর আমরা মেইন রডটা দিব, মেইন রড কয়টা, 8টা 16 mm। তাহলে আমরা 8টা 16 mm এর জন্য এখানে সার্কেল ড্র করতে পারি, হ্যাচ করতে পারি, অথবা আমরা রডের ক্রস সেকশন দেখানোর জন্য আরেকটা কমান্ড বলছিলাম, কি কমান্ড, রডের ক্রস সেকশনে যে এরকম এটাকে করে এরকম করে সলিড করে দেখানোর জন্য, এই যে এখানে করছে না, এটা কি দিয়ে আঁকছিলাম, সার্কেল এবং হ্যাচ করছি, তাই না? এটাকে আরেকটা কমান্ড দিয়ে আঁকা যায়, সেটা হচ্ছে ডু নট। ডু নট নিয়ে আলোচনা হয় নাই? আচ্ছা, আমরা আজকে ডু নটটা শিখি, যে ডু নট কমান্ড। ডু নট কমান্ডের শর্টকাট হচ্ছে ডিও, শর্টকাট কি, ডু নট চিনেন? সাসেটটা না, সাসেটটা কিরকম হবে, ডু নট হচ্ছে এরকম, তাই না? এখন এখন সবার কি প্রিয়, অনেকে খায় আর কি, তাই না? ফাস্ট ফুডের বিভিন্ন সবাই পাওয়া, সব জায়গায় পাওয়া। তাহলে এই যে ডোনাট কোনটাকে বলে, ডোনাটের অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, ডোনাটের মাঝখানে একটা ফাঁপা থাকে আর বাইরে একটা, তাহলে কয়টা সার্কেল, একটা ফাঁপা সার্কেল আর একটা হচ্ছে আউটার সার্কেল মিলে মাঝখানের অংশটা কি হয়, সলিড থাকে, তাই না? ডোনাটটা হচ্ছে ওই কমান্ডটাই, যদি আপনি একটা সার্কেল আঁকতে চান মাঝখানে কিছু অংশ ফাঁকা থাকবে, বাইরে একটা সার্কেল আসবে, মাঝখানেরটা অটোমেটিক হ্যাচ হয়ে যাবে, সলিড হ্যাচ হয়ে যাবে, এটাই হচ্ছে ডোনাট কমান্ডের কাজ। তো এই ক্ষেত্রে আমরা ডোনাট কমান্ড কেন ইউজ করতে পারি, সাপোজ আমি একটা রড আঁকবো, রডের সেকশন আঁকবো, এখানে পুরাটাই সলিড থাকবে, তাহলে পুরাটা সলিড কখন হবে, ইনার সার্কেলটা যদি রেডিয়াস কত হয়, 0 হয়, তাই না? ইনার সার্কেলের রেডিয়াস যদি 0 হয়ে যায়, মাঝখানে তার কিছু থাকতেছে না, তাহলে বাইরের সার্কেলটা যখন আঁকবো ভিতরের পুরাটাই কি দেখা যাবে, সলিড দেখা যাবে, তাই না? তাহলে আমরা সেটা সার্কেল দিয়ে হ্যাচ করে যেটা করছি সেটা ডোনাট কমান্ড দিয়ে করতে পারি। ডোনাট কমান্ডের শর্টকাট কি বলছে, ডিও লিখে এন্টার করবেন। এই যে ইনসাইড ডায়ামিটার চাই, প্রথমে ইনসাইড ডায়ামিটার রেডিয়াস কত দিব, 0 দিব, মাঝখানে কোনো ফাঁপা সার্কেল থাকবে না, পুরাটাই সলিড করব, তাহলে কি দিব, ইনসাইড 0 দিবেন, এন্টার দিবেন। আর আমি যদি এটা আউটার ডায়ামিটার, এখানে ডায়ামিটার চাচ্ছে রেডিয়াস না, তাই না? তাহলে আমরা 1 দিলাম, এন্টার দিলাম, এই যে একটা সার্কেল আসবে, এটাকে আমি এখানে ক্লিক করে বসালাম, ঠিক আছে। এটাকে পরে মুভ করবে না, মুভ করবো আর কি, ঠিক আছে, মুভ করে এখানে বসাই দিতে হবে। এটা কিন্তু পারফেক্টলি টাচ করে বসানোটা টাফ। কেন টাফ, যখন আপনি মুভ করবেন, এটার কিন্তু ডোনাটের কোনো কোয়াড্রেন্ট পয়েন্ট থাকে না, কোয়াড্রেন্ট পয়েন্ট থাকে কার, সার্কেলের, এটা কিন্তু কোয়াড্রেন্ট পয়েন্ট থাকে না, সেজন্য আপনি একদম পারফেক্টলি টাচ করে লাগানোটা মানে কোয়াইট ইম্পসিবল থাকে আর কি, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করছিলাম, সার্কেল আঁকছিলাম, এখানে নিয়ারেস্ট পয়েন্টটাও পাওয়া যাচ্ছে না, দেখছেন নিয়ারেস্ট পয়েন্ট পাচ্ছে ভিতরে বা বিয়াতে। এই জন্য এটাকে যদি ডোনাটকে বসাতে চান, একটু মোটামুটি চোখের আশেরা একটু জুম করে মোটামুটি টাচ করছে মনে করে বসে দিবেন, তাই না? এটা একটা কেস, ওকে। আর যদি এভাবে না করেন তাহলে কিভাবে করতাম, আমরা এটাকে সার্কেল কমান্ড দিয়ে আঁকতাম, সার্কেলের জন্য সি লিখে এন্টার করতেন, সেন্টার পয়েন্টে ক্লিক করতাম, এখানে রেডিয়াস, এটা একটু যেহেতু 24 ইঞ্চি, 24 এর জায়গায় একটু 1 ইঞ্চি আমরা রেডিয়াস দিচ্ছি, 1 ইঞ্চি না 0.5, তাহলে ডায়ামিটার হবে এটা। এরপর এটাকে হ্যাচ করে দিবেন, আমি ডোনাট কমান্ডটা দেখাইছি অলরেডি, সেজন্য এটা দেখাচ্ছি না। ক্লিক করলাম, এখন আগের প্রসেসে গেছি আর কি,
সার্কেল এবং হ্যাচ। এটা করলে আমার সুবিধা কি, এটাকে যখন আপনি মুভ করব আমি কোয়াড্রেন্ট পয়েন্ট পাবো এবং এটারও কোয়াড্রেন্ট পয়েন্ট পাবো বা নিয়ারেস্ট পয়েন্ট পাবো, যেটাই পাই না কেন, তাই না? পারফেক্টলি টাচ করে আমি বসাতে পারবো, এটা হচ্ছে টার্গেট। আর ডোনাট হলে কি আপনি এরকম করে সব পারফেক্টলি টাচ করে বসাতে পারবেন না, একটু কি চোখের ইয়াতে বসাইতে হবে আর কি। আচ্ছা, এটা আঁকলাম, এটা যদি এটার পার্সপেক্টিভ ছোট দেখা যায় আর একটু বড় আঁকবে, মানে এটা 1 ইঞ্চি ডায়া দিচ্ছে না, সার্কেলটা আরেকটু বড় আঁকবে, যেহেতু যে দেখা যাচ্ছে কি 1 ফিটের তুলনায় একটু ছোট দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটু ইয়া করি তাহলে আরেকটু হয়তো ছোট দেখা যেতে পারে, তখন এটাকে একটু বড় করে আঁকবেন। আমরা একটু বড় করে আঁকি। সেন্টার পয়েন্ট, এটাকে আমি 1 ইঞ্চি রেডিয়াস দিচ্ছি, একটু বড় করে আঁকলাম। এই সেন্টার হ্যাচ করে দিলাম, সলিড হ্যাচ, ক্লিক করলাম, এরপর মুভ করে এটাকে টাচ করে বসাই দিলাম। ওকে, এরপরে এটাকে যদি আমি এই বরাবর কয়টা কপি করতে হবে, এখানে যদি এটাতে দেয়া আছে 8টা প্রজেক্ট, এটাতে 8টা, এটাতে 7টা, যতটা থাকে আর কি, মেইন ডট যতটা থাকে ততটাই দিতে হবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, একাধিক কপি করার জন্য কোন কমান্ড ইউজ করি আমরা, অ্যারে। এখন অ্যারে করব কোন প্যাটার্নে, সার্কুলার প্যাটার্নে যদি অ্যারে করতে হয় কোন অ্যারে ইউজ করতে হবে, কি সার্কুলার হচ্ছে পোলার অ্যারে। এই যে পোলার অ্যারে হচ্ছে একটা সার্কেলকে সেন্টার করে কি করা, অ্যারে করা। তাহলে এখানেও অ্যারে কমান্ড ইউজ করবেন, আর লিখে এন্টার করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিবেন, কোন অ্যারে, পোলার অ্যারে করে এই সার্কেলের সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। সেন্টার পয়েন্টে ক্লিক করার পর এখানে কয়টা বসছে আমার, এই যে আইটেম 6টা, কিন্তু আমার লাগবে 8টা, তাহলে এখানে 8 করে দিবেন। এই যে 8 হয়ে গেল, ঠিক আছে। অ্যারে কমান্ড, অ্যারে কিন্তু পোলার অ্যারে ইউজ করবেন, ঠিক আছে। আমি আবার একটু রিপিট করি, অ্যারে কমান্ডে ঢুকলাম, আর লিখে এন্টার করবেন, এই দুইটাকে সিলেক্ট করবেন, এন্টার করবেন, এখানে পোলার অ্যারেতে ক্লিক করবেন, এরপর কার সাপেক্ষে, এই সার্কেলটার সেন্টার পয়েন্ট, ঠিক আছে, সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। এখানে নরমালি ডিফল্ট অবস্থায় 6টা আসে, এখানে আপনাকে যতটা হয়, 7টা হইলে 7টা, 8টা হইলে 8টা, যতটা হয়। আইটেমের ক্ষেত্রে ওই আইটেম দিয়ে দিবেন, 8 হইলে 8 লিখে এন্টার করবেন, ঠিক আছে। তাহলে সে ওই প্যাটার্নে বসে যাবে। এরপর ক্লোজ অ্যারে দিবেন। হ্যাঁ, অবজেক্ট সিলেক্ট করছেন, এরপর সার্কেলের সেন্টার, ওই যে সার্কেলকে কেন্দ্র করে সে অ্যারে হবে। আচ্ছা, এরপর ক্লোজ অ্যারে দিয়ে বের হয়ে আসবে। ওকে, আপনি যদি এরকম জুম আউট করে যদি কখনো এরকম জুম ইন করে জুম করার পরে দেখেন যে আপনার সার্কেলটা পিওর সার্কেলের মতো দেখা যাচ্ছে না, এরকম ষড়ভুজের মতো দেখা যাচ্ছে, অনেক সময় এরকম হতে পারে। এটা আঁকছে কি সার্কেল না, কিন্তু আপনি সার্কেল আঁকছেন ঠিকই, কিন্তু হয়তো কিছুক্ষণ পরে এটাকে মনে হতে পারে কি এটা মানে সার্কেল না, কিসের মতো দেখা যাচ্ছে, ষড়ভুজের মতো, যেটা ডোনাট দিয়ে করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। আমি একটু দেখাই আর কি, অ্যারে পোলার অ্যারে ইউজ করবেন, পোলার অ্যারে। এই যে দেখেন ডোনাট দিয়ে তখন আঁকছে, এটা কে সার্কেল আঁকছে না, এখন কিসের মতো দেখা যাচ্ছে, মানে ষড়ভুজ না, মানে বহুভুজের মতো, ষড়ভুজের থেকে হয়তো বেশি আছে, অষ্টভুজ আছে এখানে। তাহলে এটাকে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের জুম ইন জুম আউট করার কারণে, যে গ্রাফিক্স এর কারণে এটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সার্কেল, কিন্তু দেখা যাচ্ছে কিসের মতো, বহুভুজের মতো। তাহলে এটা অ্যাকচুয়ালি আপনার যদি অ্যাকচুয়াল প্যাটার্নে আনতে চান কি করতে হবে, আর এন্টার করতে হবে, আপনার স্ক্রিনটাকে রিজেনারেট করতে হবে, আর লিখে এন্টার করলে দেখবেন আপনার এটা অ্যাকচুয়াল শেপ দেখা যাবে, রিজেনারেট করে নিতে আর কি। তো এটা এখানে যেহেতু আমরা হ্যাচ করছি, হ্যাচটাকে সাধারণত কি করে না, হ্যাচটাকে ষড়ভুজের মতো দেখে না, সার্কেলটাকে ষড়ভুজের মতো দেখাবে, অথবা ডোনাটটাকে ষড়ভুজের মতো দেখাবে। তো এই জন্য এখানে আমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, ঠিক আছে, যেহেতু আমরা হ্যাচ করছি। ওকে, এরপর স্টেফানার বারটা দেখানোর জন্য কি করবেন, এইটা আমরা আঁকছি কয় ইঞ্চি, 1 ইঞ্চি ডায়ামিটার না রেডিয়াস, 1 ইঞ্চি রেডিয়াস দিয়ে, তাই না। তাহলে ও এন্টার করে 2 এন্টার করে এটাকে ভিতরের দিকে অফসেট করে দিবেন, ঠিক আছে, অফসেট করে দিলাম 2 ইঞ্চি। আর যদি এটা সাইজ কত সেটা না জানেন, আমি দিছি 1-2 ইঞ্চি, সেজন্য 2 অফসেট করছি, এটা আমি সাইজ জানি না, অফসেট করতে চাচ্ছি এই পাশ পর্যন্ত, কিভাবে করবেন,
ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করে এটাকে সিলেক্ট করে আপনি এই পয়েন্ট বরাবর এনে ক্লিক করলে ওকে থ্রো এটা হচ্ছে থ্রো ইউজ করছিলাম মনে আছে তো, থ্রোকে অ্যাক্টিভ করে আপনি করতে পারেন। তাহলে সে কি হবে, ওই পয়েন্টে এসে ক্লিক করলে ওই পয়েন্টে বসবে। মানে 1 ইঞ্চি না 2 ইঞ্চি না কত ইঞ্চি দিচ্ছি সেটা নিয়ে আপনার মনে নাই, ঠিক আছে, তখন থ্রোকে অ্যাক্টিভ করে বসে দিবেন। দেখছেন, তাহলে আমার এখানে 3টা লাইন আসছে, একটা হচ্ছে পাইলের আউটার লাইন, আরেকটা হচ্ছে স্পাইরালের লাইন, আর এটা হচ্ছে স্টেফেনার বারের লাইন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি সেকশন কিসের, পাইলের। ঠিক আছে, আমরা আজকে এতটুকু শেষ করব। আমরা পাইল যখন আঁকবো তখন কি করব, এটা রেফারেন্স আঁকবো। ঠিক আছে, এটা রেফারেন্সের জন্য কনস্ট্রাকশন লাইন নেবেন, ভার্টিক্যালে নেবেন, এটার আউটলাইন একটা ক্লিক করবেন, এইটার আউটলাইন একটা ক্লিক করবেন। এতটুকু করে রাখেন আর কি, আমরা নেক্সট ক্লাসে যাতে এখান থেকে শুরু করতে পারি। এটা কেন দিচ্ছি, এটা দিচ্ছি হচ্ছে এই লং সেকশনটা আঁকার জন্য। ঠিক আছে, লং সেকশনটা আঁকবো আমরা।